আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সময় চলে তার আপন গতিতে। ভালো সময় খারাপ সময় দুটোই প্রবাহমান, কারো জন্য থেমে থাকে না। আজ চার দিন ধরে রীতি ঘরবন্দি। ঘরে শুয়ে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েছে প্রায়। ঘটনাগুলো ক্ষণে ক্ষণে মাথা চারা দিয়ে ওঠে। মাথায় কেমন সব পোকার মতো কিলবিল করতে থাকে। নিজেকে পাগল মনে হয়। রীতি যেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই রীতি আজ মাইন্ড ফ্রেশ করার জন্য বাইরে বেরোলো। ছাদে ওর যেতে একদমই মন চাইছে না, ইচ্ছে করছে না। ছাদে গেলে মনে হয় অদৃশ্য কোনো শক্তি ওর গলা চেপে ধরেছে। তাই রীতি ছাদে যাওয়ার অভ্যাস পরিত্যাগ করেছে। রীতি গেটের বাইরে সরু রাস্তাটা দিয়ে একা একা এক মনে হাঁটছে। আশেপাশের প্রতিবেশীদের সাথে দেখা হয়ে যাচ্ছে বারবার। রীতি মনের ব্যথা মনে চেপে রেখে জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে সবার সাথে কুশল বিনিময় করছে। তারপর আবার একা একা হাঁটছে। কতদিন গোধূলি দেখা হয় না। হঠাৎ রীতির ফোনটা বেজে উঠল। রীতি ফোন রিসিভ করে কানে দিয়ে বলল, হ্যাঁ বল। রাইসা ফোনের ওপাশ থেকে বলল, তোর ব্যাপার কি বলতো রীতি? ভার্সিটিতে আসছিস না কেন? কারণ বলেছি। হ্যাঁ বলেছিস বাড়িতে শিফট করেছিস, কিন্তু হুট করে বাড়িতে কেন শিফট করেছিস? কি হয়েছে? দেখা হলে বলবো। রাইসা বিরক্ত হয়ে বলল। দেখাটা হবে কবে? রীতি নির্লিপ্ত কণ্ঠে বলল। জানি না। রাইসার বিরক্তির সাথে সাথে রাগ উঠে গেল, প্রচন্ড রকমের রাগ। জানিসটা কি? হ্যাঁ ফোন রাখ, ভালো লাগছে না। রীতি রাইসাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। রাইসা ফোনের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। রীতি ওর সাথে এমন ব্যবহার করছে। রাইসাও অভিমান নিয়ে বসে রইল। রীতি ফোন কেটে আশেপাশে দেখলো একবার। কথা বলতে বলতে অনেকটা রাস্তায় এগিয়ে এসেছে। আউট চিৎকার শুনে রীতি মাঠের দিকে তাকালো। রীতি সারি সারি নারিকেল গাছের সামনে দাঁড়িয়ে আছে। নারিকেল গাছের পরে ছোট্ট একটা পুকুর, আর পুকুরের ওই পারে বড় একটা খেলার মাঠ, যেখানে ছোট বড় ছেলেরা ক্রিকেট খেলছে। রীতির আবার পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে। ও বাড়িতেও বাগানে সাদির ছোট বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতো। রীতি বারান্দা অথবা ছাদ থেকে সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো আর হাসতো। রীতির অস্থির লাগছে। যা ভুলে থাকার চেষ্টা করে তাই চোখের সামনে বারবার ভেসে ওঠে। রীতির চোখ পানিতে ঝাপসা হয়ে যাচ্ছে বারবার। রীতি ডান হাতে নারিকেল গাছে ভর দিল। ভালো লাগছে না কিছু। শুদ্ধতম ভালোবাসায় শুদ্ধতম কষ্ট পেতে হয়। ভালোবাসা যতটা গাঢ়, কষ্ট তার চেয়েও গাঢ়তর। রীতি এখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। রীতি বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়ির পথে পা বাড়াতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে রীতি চমকে গেল। শুধু চমকেই যায়নি, ভয় পাচ্ছে প্রচুর। রীতি ঢোক গিলে চোখ নামিয়ে নিল। ডান হাতে ওড়না খামচে ধরে আছে। রীতি আবারও চোখ তুলে তাকালো। সাদিক শান্ত দৃষ্টিতে রীতির দিকে চেয়ে আছে, যেন চোখ জুড়িয়ে নিচ্ছে সে রীতিকে দেখে। রীতি আবারও চোখ নামিয়ে নিল। ওই চোখের দিকে তাকিয়ে থাকার শক্তি রীতির নেই। সাদিক নীরবতা ভেঙে বলল, কি করে পারলে? কি করে রীতি? রীতি ভয়ে ভয়ে আশেপাশে তাকালো একবার। তারপর বাড়িতে যাওয়ার জন্য সাদিককে পাশ কাটিয়ে যেতে নিলে সাদিক রীতির হাত ধরে ফেলল। রীতি ভয়ার্ত গলায় বলে উঠল, আমার হাত ছেড়ে দিন প্লিজ। কেউ দেখলে খারাপ হয়ে যাবে। ছোট থেকে এখানে বড় হয়েছি। বুড়ো থেকে শুরু করে ছোট বাচ্চারা পর্যন্ত আমাকে চেনে। কেউ দেখলে বাবার কানে যেতে সময় লাগবে না। এমনিতেই আমার জন্য বাবা অনেক অপমানিত হয়েছে। নতুন করে আর নয় প্লিজ। বাবা আর নিতে পারবে না। সাদিক রীতির হাতটা ছেড়ে দিল। মফস্বল এলাকা, আশেপাশে প্রচুর মানুষ। এছাড়া রীতির নিজের এলাকা এটা। কেউ দেখলে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিবে না। হাত ছাড়া পেয়ে রীতি চলে যেতে নিলে সাদিক সামনে গিয়ে দাঁড়ালো। দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল সে, হাত ছেড়ে দিয়েছি বলে কি ছাড়া পেয়ে গেছো? হাত ছেড়েছি, তোমাকে নয়। রীতি সাদিবের দিকে চেয়ে আছে। সাদিবের চোখে গোপন ব্যথারা রীতির চোখে ধরা দিচ্ছে। রীতি আবারও চোখটা নামিয়ে নিল। সাদিবের বলার অপেক্ষায় আছে। আমি তোমার হাত ছেড়ে দিয়েছি। কোনো প্রকার সিন ক্রিয়েট করবো না, বাট কিছু কথা বলতে চাই, শুনতে চাই। রীতি ফোনের স্ক্রিন অন করে বলল, বাবা এক্ষুনি বাড়িতে আসবে, আমাকে যেতে হবে। আপনিও চলে যান। সাদিব অসহায়ভাবে বলল, রীতি আমার অপেক্ষার প্রহর কখন শেষ হবে, নাকি কখনো শেষ হবে না? রীতি শক্ত গলায় বলল। মানে? সাদিব বলল, আমার অপরাধ আমি জানতে চাই, বলো আমার অপরাধ কি? রীতি নিজেও জানে না সাদিবের অপরাধ কি, তাই চুপ করে আছে সে। আমার তোমার সাথে অনেক কিছু বলার আছে, জানার আছে। আমার সাথে একটু কথা বলো। আমি আজ 4 দিন ধরে আমি তোমার এলাকায় ঘুরঘুর করছি, বুঝতে পারছো? সাদিক ঘুরঘুর করছে তোমার অপেক্ষায়।
তোমাকে একটু দেখার আশায়, কথা বলার আশায়। তুমি তো আমার ফোন রিসিভ করোই না। আজ অবশেষে সেই সুযোগ পেয়েছি। সাদীপ, আপনি চলে যান, এভাবে ঘুরঘুর করবেন না। আপনাকে মানায় না, আপনি যথেষ্ট ম্যাচিউর একটা ছেলে। রীতি, কিসের অভিমান এত? কি করেছি আমি? আমাকে দেখতেই পারছো না একদম? রীতি কিছুটা চিৎকার করে বলে উঠল। কি করবো তাহলে? আপনার বাবা যা করেছে তারপরেও। রীতি থেমে গেল। সাদীপ জিজ্ঞেস করলো, তারপরেও কি? আমি এখন বলতে পারবো না, আর আপনার জানার প্রয়োজনও নেই। সাদীপ রীতির সামনে দাঁড়িয়ে জোরপূর্বক বলল। না জেনে যাবো না। রীতি কাঁদো কাঁদো হয়ে আশেপাশে দেখছে, বুঝতে পারছে সাদীপ নাছর বাঁধা। তারপর বলল সে, আমি এখানে আর এক মুহূর্তও দাঁড়াতে পারবো না। আপনি আমার সাথে আগামীকাল দেখা করবেন, সময় স্থান আমি মেসেজ করে জানিয়ে দিব। এখন এখান থেকে যান। রীতি দ্রুত হাঁটা ধরল। সাদীপ ওভাবেই দাঁড়িয়ে আছে ওখানে। রীতি অনেকটা দূরে গিয়ে পেছনে ঘুরে তাকালো। সাদীপ যেন এর অপেক্ষায় ছিল। রীতি দাঁড়িয়ে গিয়ে আবারও ইশারা করলো চলে যেতে। সাদীপ মুচকি হেসে উল্টো পথে হাঁটা ধরলো। রীতিকে দেখেছে, রীতির সাথে কথা বলেছে, এতটুকুতে সাদীপের শান্তি লাগছে। আগামীকাল আবারও দেখা হবে, এটা ভাবতে সাদীপের মনে শিহরণ বয়ে গেল। রীতি আজ নীল শাড়ি, নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপ পরে খোলা চুলে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে ভালো করে দেখে নিচ্ছে বারবার। সব সময় শুনেছে মেয়েদের নীল শাড়িতে এমন লাগে তেমন লাগে। ফেসবুকে কত মেয়ের পিক দেখেছে নীল শাড়ি পরা। নীল শাড়ির প্রশংসায় পঞ্চমুখ কত ছেলেরা। রীতি নিজেও আজ ফাইনালি নীল শাড়ি পরে সেজেছে সাদীপের জন্য। আচ্ছা, সাদীপও কি আমাকে দেখে মুগ্ধ হবে, প্রশংসায় পঞ্চমুখ হবে? অপলক আমার দিকে চেয়ে থাকবে, নাকি নীরবতায় নিজের মুগ্ধতা প্রকাশ করবে, নাকি মুচকি হাসবে? রীতি এসব ভাবতে ভাবতে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো। সাদীপ সাদা টি শার্ট পরে হাত দিয়ে চুল ব্রাশ করতে করতে বাইকের চাবি নিয়ে বের হচ্ছে। রীতি গতকাল রাতে মেসেজ করে জানিয়ে দিয়েছে দেখা করার কথা, অ্যাড্রেস সেন্ড করে দিয়েছে। রীতিদের এলাকার স্থানীয় কলেজে সকাল 10টায় দেখা করতে আসবে। সাদীপ 9টায় বের হচ্ছে। ওখানে পৌঁছাতে আধ ঘন্টা লাগবে বাইকে। আধ ঘন্টা হাতে রেখে বের হবে সে। একটুও লেট করতে চায় না সাদীপ। সাদীপ বের হতেই সাদীপের বাবা ভ্রু কুঁচকে সাদীপের দিকে চেয়ে বলল, কোথায় যাচ্ছ? কাজ আছে। সাদীপের বাবা অদ্ভুত ভাবে সাদীপকে দেখছে। তারপর বলল, তোমার কাজ পরে হবে, এখন আমার কথা শোনো। সরি বাবা, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার যেতে হবে। তোমার কাজ পরে দেখা যাবে। সাদীপ বাবাকে পাত্তা না দিয়ে চলে গেল। সাদীপের বাবা চোখ বড় বড় করে সাদীপের যাওয়া দেখছে। সাদীপ রীতির কলেজে আধ ঘন্টা আগেই পৌঁছে গেছে। রীতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। এখানে রীতি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছে। সাদীপ আশেপাশে দেখছে। সাদীপ দূর থেকে দেখছে একটা মেয়ে নীল শাড়ি পরে আসছে। সাদীপ চোখ সরিয়ে নিল সেখান থেকে। অন্য মেয়েকে দেখতে চায় না সাদীপ। সাদীপের মনে হচ্ছে নীল শাড়ি পরা মেয়েটা সাদীপের দিকেই এগুচ্ছে। সাদীপ মেয়েটার দিকে তাকালো। মেয়েটার কেউ নয়, মেয়েটা তার রীতি, তার ভালোবাসার রীতি। সাদীপ উঠে দাঁড়ালো রীতিকে দেখে। শাড়ি পরায় দূর থেকে চিনতে পারেনি সে। সাদীপ হা করে রীতিকে দেখছে। রীতি তেমন সাজগোজ করেনি, তবুও রীতিকে গর্জিয়াস লাগছে, মুগ্ধ করছে সাদীপকে। সাদীপের হার্টবিট বেড়ে গেল। রীতি সাদীপের দৃষ্টি দেখে নড়ে চড়ে দাঁড়ালো। সাদীপ নিজের কপালে 2 আঙ্গুল দিয়ে ঘষে মৃদু হেসে চোখ তুলে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। রীতি আলতো করে হেসে বলল, ব্রেকআপের দিন সবাইকেই সুন্দর লাগে, আর ব্রেকআপের পর তো আরো সুন্দর লাগবে। সাদীপ রীতির কথা বুঝতে পারছে না। সাদীপ প্রশ্নবোধক চাহনি দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কি বললে তুমি? ব্রেকআপ? রীতি আবারও আলতো হাসলো। তারপর বলে উঠল সে, হ্যাঁ, ব্রেকআপ। সাদীপ দাঁতে দাঁত চেপে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছো তুমি? মজা করছো? রীতি সাদীপের থেকে রাগের পাওয়ার 1 ধাপ বাড়িয়ে দিয়ে বলল, মজা করছি? আমি মজা করছি? আপনার মজা মনে হচ্ছে? এত কিছুর পরেও ব্রেকআপ আপনার কাছে মজা মনে হচ্ছে? আপনার বাবা আমার বাবাকে যা বলেছে, যেভাবে সবার সামনে অপমান করেছে, গায়ে হাত তুলেছে, তারপরেও মজা করব? কোনো বাবার মেয়ে এমন হতে পারে? সাদীপ রীতির কথা শুনে স্তব্ধ হয়ে গেল। ওর বাবা রীতির বাবার গায়ে হাত তুলেছে। কি বলে তুমি? বাবা আঙ্কেলের গায়ে হাত? রীতি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আপনার বাবা ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে এতগুলো মানুষের সামনে আজে বাজে কথা বলেছে, কলার ধরে ধাক্কা মেরেছে। সাদীপ রীতির কথা শুনে বসে পড়ল নিচে। ওর বাবা অ্যারোগেন্ট জানতো, কিন্তু এতটা নিজ কাজ করতে পারে কখনোই ভাবতে পারেনি। রীতি আবারও বলল,
আমার বাবা আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে বড়লোক ছেলে পটাতে হয়। আমার বাবা লোভী, হিসেব নিকেশ করে আপনাদের বাড়িতে গিয়েছে। আপনাকে আমি বাবার কথায় ফাঁসিয়েছি যাতে আমার বাবা আজীবন ফ্রিতে আপনাদের বাড়িতে থাকতে পারে। আমি থার্ড ক্লাস চিপকাল, আমি নানাভাবে আপনাকে ইমপ্রেস করেছি। আমার বাবা লজ্জায় মাথা নিচু করে ওই বাড়ি থেকে বের হয়ে এসছে। সেদিনের পর বাবা আজ পর্যন্ত আমার সাথে কথা তো দূরের কথা, এক টেবিলে বসে খায়ও নি। রীতির কান্নার বেগ বেড়ে যাচ্ছে বারবার। সাদীপ কি করবে বুঝতে পারছে না। কিভাবে রীতিকে সান্ত্বনা দিবে সে? রীতিকে সান্ত্বনা দেওয়ার মুখ ওর নেই। ওর বাবা রীতির বাবার সাথে এমন আচরণ করেছে, এর জন্য নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে তার কাছে। রীতি কান্না থামিয়ে বলল, সাদীপ, আমি জানি আপনার কোনো দোষ নেই, কিন্তু আমার কিছু করার নেই। জানেন তো, একজনের দোষে 10 জন ভোগে, তেমনি একজনের জন্য আপনিও শাস্তি পাচ্ছেন। আপনি যদি বলেন আমি আপনার সাথে অন্যায় করছি তো করছি, আমি সব মেনে নিচ্ছি, কিন্তু আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। এত কিছুর পরেও আমি নিজের কথা ভাবতে পারবো না। সাদীপ রীতির কথা শুনে বলল, আর আমার কথা? আমার জন্য তোমার একটু মায়া হচ্ছে না? মায়া না হোক, আমাকে দেখে তোমার করুণা হচ্ছে না? রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার যা বলার বলে দিয়েছি, আপনি যেতে পারেন। সাদীপ রীতিকে বলল, আমার দিকে তাকাও। তুই পারবে তো আমাকে ভুলে যেতে, ভালো থাকতে? রীতি দৃষ্টি লুকিয়ে বলল, চেষ্টা তো করতে পারি, চেষ্টা করলে সম্ভব। সাদীপ রীতির গালে হাত দিতে রীতি ছিটকে সরে গেল। সাদীপ হাত সরিয়ে হাত মুঠো করে নিল। আমার প্রতিনিয়ত আপনার বাবার করা ব্যবহারগুলো চোখের সামনে ভেসে ওঠে, এমনকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি। জানেন তো, আমি ঘুমোতে পারি না, নিজেকে প্রচন্ড অপরাধী মনে হয়। আমি আর পারবো না অপরাধী হতে, নিজের বিবেকের কাছে নিচু হয়ে যাচ্ছি। সাদীপ আকুতি নিয়ে বলল, তাই আমাকে ছেড়ে দিচ্ছ? তুমি পারলেও আমি পারবো না। আমি রীতি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই দেখো, আমাকে দেখো, আমার চেহারার কি হাল হয়েছে। আমি 4 দিন ধরে তোমার বাড়ির আশেপাশে পাগলা কুকুরের মতো ঘুরে বেরিয়েছি, শুধু তোমাকে একবার দেখার জন্য। তুমি আমাকে যা বলবে আমি তাই করতে রাজি আছি, তবু প্লিজ। রীতি সাদীপের কথায় আবেগপ্রবণ হয়ে পড়েছে। আবেগপ্রবণ হলে হবে না, তাই চোখের কোণ থেকে পানি মুছে সাদীপকে রেখেই চলে যাচ্ছে সে। সাদীপের হৃৎপিণ্ড ছিটে যাচ্ছে। সাদীপ হৃদিকে ডাকছে, কিন্তু হৃদি সাদীপের কোনো কথাই পাত্তাই দিচ্ছে না। মনের ঘরে খিল দিয়েছি শক্ত করে, সেখানে আপনার আকুতি গিয়ে পৌঁছবে না। আমাকে ক্ষমা করুন। রীতির গাল বেয়ে পানি পড়ছে এক নাগারে। রীতি মোজার প্রয়োজন মনে করছে না। সাদীপ উঠে দাঁড়ানো, ওর মাথায় আগুন জ্বলছে। ওর বাবার এত অহংকার, এত দাম্ভিকতা, এত বর্বর মানুষ, এত জঘন্য মানুষ জানা ছিল না আমার। আজ বাবার মুখোমুখি হবে সাদীপ, সব প্রশ্নের জবাব চাইবে ওর কাছে। সাদীপ বাড়িতে এসে তাণ্ডব শুরু করে দিয়েছে। সাদীপের মা সাদীপের এমন রূপের সাথে পরিচিত নয়। সাদীপ বরাবরই ঠান্ডা, শান্তশিষ্ট, হাস্যোজ্জ্বল ছেলে। কখনো কারোর সাথে রাগী কণ্ঠে কথা বলতে দেখেনি। আর আজ সাদীপকে উত্তাল সমুদ্রের ঢেউ মনে হচ্ছে, যা অবাধ্য হয়ে উঠেছে ক্রমে ক্রমে। সাদীপের মা সাদীপকে থামাতে না পেরে সাদীপের বাবাকে ফোন করেছে। সাবিয়া সাদীপকে জোর করে ধরে সোফায় বসিয়ে দিল। সাদীপ তখনও রেগে ফুঁসছে। সাবিয়া সাদীপের পিঠে হাত বুলিয়ে বলছে, ভাইয়া কি হয়েছে তোমার? এমন করছো কেন? মাথা ঠান্ডা করো প্লিজ, পানি দেবো? সাবিয়া দৌড়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। সাদীপের চোখ মুখ দিয়ে তখনও আগুন বের হচ্ছে, ইচ্ছে করছে সব গুড়িয়ে দিতে। সাবিয়া সাদীপকে বলল, ভাইয়া পানিটা খাও। সাদীপ কড়া গলায় বলল, পানি টানি রাখো, আমি খাবো না। অপরদিকে সাদীপের মা সাদীপের বাবাকে ফোন করে দিয়েছে। তিনি রওনা দিয়েছেন বাড়ির উদ্দেশ্যে। ছেলে তার প্রচন্ড বার বেড়েছে, একটা শিক্ষা দিতেই হবে। অবাধ্য হয়ে পড়েছে আজকাল। সাদীপ সোফা থেকে 1 ইঞ্চিও নড়েনি, বাবার অপেক্ষায় আছে। সাদীপের বাবা বাড়িতে ঢুকতেই সাদীপ সোফা থেকে সরু দৃষ্টিতে বাবার দিকে চেয়ে আছে। সাদীপের মা সাথে সাথে আসছে। সাদীপের বাবা বাড়িতে ঢুকে জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে সাদীপের মাকে বলল, এটা কি বাড়ি? সাদীপ সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, না, এটা বাড়ি না। বাড়ি হলেও কোনো ভদ্রলোকের বাড়ি নয়। ভদ্রলোকের মুখোশ পরা একজন হৃদয়হীন, পাষণ্ড, অহংকারী লোকের ইট পাথরে বানানো মহল, যেখানে আমার দম বন্ধ হয়ে আসছে। সাদীপের বাবা চোখ রাঙ্গিয়ে ধমক দিয়ে বলল, সাদীপ, বাবার সঙ্গে কথা বলছো, বলে যেও না। সাদীপের মাও সাদীপের ব্যবহার থেকে অবাক না হয়ে পারছেন না, তাই তিনি বললেন,
সাদীপ, বাবার সাথে এভাবে কথা বলছিস কেন? সাদীপ তাচ্ছিলের হাসি দিয়ে বলল, বাবা, ইনি যাই হোক কারো বাবা হতে পারে না। তারপর সাদীপ চিৎকার করে বলে উঠল, যদি বাবা হতো তবে নিজের মেয়ের বয়সে একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতো না। একজন ভদ্রলোককে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে অন্য ফ্ল্যাটের মানুষের সামনে অকথ্য ভাষায় অপমান করতো না। যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকতো তবে একজন সম্মানিত শিক্ষকের গায়ে হাত তুলতো না। সাবিয়া আর সাদীপের মা সাদীপের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। তারা দুজনে নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। সাদীপের মা বলল, কি বলছিস সাদীপ তুই? হ্যাঁ মা, ঠিক বলেছি। বিশ্বাস না হলে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করে নিতে পারো। অবশ্যই তো লাভ হবে না। বাবার ভয়ে কেউ মুখ খুলবে না, যেমনটা এতদিন খোলেনি। সাদীপের বাবা বড় গলায় বলল, তো ভুলটা করেছি কি? আমি যে গার্দাকে মেরে বের করে দেয়নি তাই বেশি। ও একটা লোভী ছোট লোক। সাদীপ চিৎকার করে বলে উঠল আবারও। সাবিয়া ব্রেকআপের কথা শুনে মুখে হাত দিল বিস্ময়ে। সাদীপের বাবা মৃদু হেসে বলল, সে তো হারাবারে ছিল। ও এখন আর তোমাকে দিয়ে কি করবে? নতুন কাউকে জুটিয়ে নিবে। তুমি বোকা, তাই এখনো রীতি করছো। সাদীপের মাথায় যেন আবারও আগুন ধপ করে জ্বলে উঠল। তাই রাগে গজগজ করতে করতে বলল, বাবা রীতিকে নিয়ে আর একটা বাজে কথা বলবে না। তুমি ওর বাবার কাছে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। ক্ষমা? আমি ক্ষমা চাইবো কেন? কারণ তুমি অন্যায় করেছো। সন্তানের অন্যায়ের জন্য বাবা মায়ের মাথা সবার সামনে নিচু হয়ে যায়, কিন্তু আজ তোমার অন্যায়ের জন্য আমার মাথা নিচু হয়ে গিয়েছে লজ্জায়। ছি বাবা, আমার ঘৃণা হচ্ছে। তুমি আমার বাবা। সাদীপের বাবা বিরক্ত বোধ করছেন বেশ, তাই ভ্রু কুঁচকে বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে, রুমে যাও। সাদীপের বাবা নির্লিপ্ত ভাব নিয়ে নিজের রুমে যাচ্ছেন, আর সাদীপ পেছন থেকে চিৎকার করে যাচ্ছে। রাতের অন্ধকারে রীতি বারান্দায় বসে বসে চা পান করছে। কিছুক্ষণ আগে কড়া লিকার দিয়ে চা বানিয়েছে সে। গরম চায়ে জিহ্বা পড়ে যাচ্ছে, কিন্তু রীতির সেদিকে কোনো ধ্যানই নেই। রীতি মগ্ন সাদীপের মধ্যে। পুরনো কথা, রাগ, অভিমান, ঝগড়া, সাদীপের বাইকে ঘুরে বেড়ানো, একসাথে ভার্সিটিতে যাওয়া, সাদীপের গিটার বাজানো, প্রতিদিন বিকালে চোখে চোখ রেখে কথা বলা, রাত জেগে ফোনে কথা বলা, সব মনের মধ্যে এসে জড়ো হচ্ছে। রীতির ফোন বাজছে ঘরে। রীতির কানে রিংটোনের শব্দ প্রচন্ড ভাবে বিচ্ছে, কিন্তু উঠে গিয়ে দেখতে ইচ্ছে করছে না, জানতেও ইচ্ছে করছে না কে ফোন করেছে। বারবার ফোন বাজায়, বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো সে। তারপর ফোন হাতে নিয়ে দেখে দিয়ার নাম ভেসে উঠেছে। রীতি স্বাভাবিকভাবে ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে দিয়া বলল, রীতি আপু, কি হয়েছে তোমার? তুমি এমনটা কি করে করলে? রীতি নির্লিপ্ত কণ্ঠে বলল। কি করেছি? দিয়া রীতির নির্লিপ্ত ভাব দেখে অবাক হলো, দেন বলল, রীতি আপু, তুমি সাদিপ ভাইয়ের সাথে ব্রেকআপ করেছো? রীতি গিলে হাত দিয়ে বলল। হ্যাঁ, ঠিক শুনেছ। দিয়া উৎকণ্ঠা নিয়ে বলল, রীতি আপু, কেন? তুমি এটা করতে পারো না। রীতি ঠান্ডা গলায় বলল। কেন কেন পারি না? দিয়া অসহায় ভাবে বলল, রীতি আপু, কেউ না জানুক, আমি তো জানি তুমি সাদিপ ভাইকে কতটা ভালোবাসো। তাহলে এমনটা কেন করেছো? রীতি শক্তভাবে বলল। বাসতাম, সেটা অতীত। দিয়া রীতির কথা শুনে ভাষা হারিয়ে ফেলেছে। তুমি এখনো বাসো, কিন্তু স্বীকার করতে চাইছো না। সাদিপ ভাইকে তুমি আজীবন ভালোবাসবে, পারবে না ভুলতে। তবে কেন যে সাদিপ ভাইকে আর নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ? রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পরিস্থিতির কাছে গভীর অনুভূতিগুলো হার মেনে যায়। পরিস্থিতির প্রভাবে ভালোবাসা ফিকে হয়ে যেতে সময় নেয় না। দিয়া রীতিকে আর কোনো প্রশ্ন করতে চায় না। ও রীতি আর সাদীপকে অনেকবার মিলিয়ে দিল, এইবার হয়তো ওর দ্বারা সম্ভব নয়। দিয়া ফোন রেখে অসহায়ভাবে সাবিয়ার দিকে তাকালো। সাবিয়া দিয়ার পাশে বসেছিল। ফোনে ওদের কথোপকথন আর দিয়ার ফেস দেখে সাবিয়ার বুঝতে বাকি নেই কোনো কিছুই। সাবিয়া দীর্ঘশ্বাস ছেড়ে বিষণ্ণ মনে বলতো, ভালোবাসায় এত কষ্ট, তবুও মানুষ ভালোবাসা করে কেন? প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষ ভালোবাসার জয়ধ্বনি দেয় কেন? দিয়া সাবিয়ার দিকে ছলো ছলো চোখে চেয়ে বলল, জানি না রে। সাদীপ রীতির বাবার স্কুলে রীতির বাবার সাথে দেখা করতে গিয়েছে। রীতির বাবা নিজের ক্যাবিনে বসে আছেন। সাদীপ অপর পাশে চেয়ারে বসে আছে। রীতির বাবা গম্ভীর মুখে বলল, সাদীপ, এখানে আমার একটা সম্মান আছে, প্লিজ কোন তামাশা করো না। সাদীপ মাথা নিচু করে আছে অপরাধীর ভঙ্গিতে।
মাথা তুলে এক পলক রীতির বাবার দিকে চেয়ে বলল, আঙ্কেল, বাবা কি করেছে সেটা গতকালকে জেনেছি। আপনারা চলে যাওয়ার কারণটা আমার অজানা ছিল। বাবা যে আপনার সাথে এতটা দুর্ব্যবহার করেছে জানা ছিল না। জানার পর থেকে নিজের সাথে নিজের দৃষ্টি মিলাতে পারছি না। আমি গতকাল বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে মানতে নারাজ। সে ভুল করেছে, কিন্তু আমি জানি সে কত বড় অপরাধ করেছে। আমি তাকে বাবা বলে সম্বোধন করতে পারছি না। আমার বাবার অপরাধের জন্য আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মেনে নেব। বাবার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। রীতি আমার সাথে সমস্ত যোগাযোগ অফ করে দিয়েছে। সেটা আমাকে ঘৃণা করে নয়, বরং আপনার অপমানের জন্য নিজেকে দায়ী ভাবছে। নিজেকে নিজের সুখ ভালোবাসা থেকে আলাদা করতে চাইছে। আঙ্কেল, আমি জানি আপনি রীতির সাথে কথা বলেন না, কিন্তু এতে রীতির দোষটা কোথায়? আপনি আমার চেয়ে রীতিকে ভালো বুঝেন। আপনি জানেন ও কতটা কষ্ট পাচ্ছে, ভেতরে ভেতরে দুমড়ে মরছে। তাই প্লিজ ওকে কষ্ট দিবেন না, ওকে ক্ষমা করে দিন। যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আপনি যদি বলেন আমি আমার বাবার থেকে আলাদা হয়ে যাব, আমি অমন মানুষের সাথে থাকতে পারছি না, তবু রীতিকে আর শাস্তি দিবেন না। এই শাস্তি ওর প্রাপ্য নয়। আপনাদের বাবা মেয়ের ব্যাপারে আমার ঢোকা উচিত না, কিন্তু ঢুকে পড়লাম ভালোবাসার খাতিরে। ভুল বললে ক্ষমা করবেন। রীতির বাবা সাদিবকে ভালো করে দেখছে। কয়েকদিনের মধ্যে কতটা বদলে গেছে ছেলেটা। চেহারার কি হাল করেছে, চোখ মুখ শুকনো, শরীরও শুকিয়ে কাঠ হয়ে গেছে। রীতির বাবা শান্ত গলায় বলল, দেখো, সন্তান যেমনই হোক বাবা মা তাকে ছাড়তে পারে না, তেমনি সন্তানেরও উচিত তার বাবা মা ভুল করলে তাদেরকে ছেড়ে দেওয়া নয়, তাদের সাথে থেকে তাদের মনোভাব পাল্টে দেওয়া। তাই যাই হোক, বাবাকে ছাড়ার কথা বলো না। ওনার সাথে আমার সমস্যা, কিন্তু উনি তো তোমাকে ভালোবাসেন। তোমার বাবা উনি ভুলে যেও না। আর রীতির বিষয়, রীতি আমার মেয়ে, ওর বিষয়টি আমি দেখে নিব, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর আরেকটা কথা, তোমার আর রীতির আলাদা হয়ে যাওয়াটা দুই পরিবারের জন্যই ভালো। আমি মেনে নিলেও তোমার বাবা কোনোদিনও মেনে নিবে না। আমি আমার মেয়েকে কোনো অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাই না, আর অমন করে একদমই দিতে চাই না। আমি ওর বাবা, আমি কি করে জেনে শুনে মেয়েকে আগুনে ফেলে দিব? সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আঙ্কেল, আপনার পরে যদি কেউ রীতিকে ভালোবাসে সে আমি, কেউ যদি ওকে ভালো রাখতে পারে সে আমি, কিন্তু আপনার কাছে এটা যথেষ্ট নয়। সাদিব উঠে দাঁড়ালো, তারপর সালাম দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল। রীতির বাবা সাদিবের যাওয়ার দিকে চেয়ে আছে এক ধ্যানে। সাদিবের কাছে এখন একটা রাস্তায় খোলা আছে, সেটা হচ্ছে রীতির ছোট মামা। সাদিব রীতির ছোট মামাকে ফোন করে সব খুলে বলল, তারপর বলল, মামা প্লিজ, আপনি রীতির সাথে কথা বলুন। ও আমাকে এভাবে ছেড়ে দিতে পারে না। কিছু করুন, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি আর পারছি না। এইভাবে চলতে থাকলে আমি মরে যাব। রীতির মামা সাদিবের কথা শুনে অবাক হলো। সাদিবের মতো ম্যাচিউর একটা ছেলে মরার কথা বলছে। ভালোবাসা মানুষকে এই ম্যাচিউর করে দেয়। রীতির মামা সাদিবকে আশ্বস্ত করে বলল, রিল্যাক্স, আমি কথা বলবো রীতির সাথে, তুমি টেনশন করো না। রীতিকে সকাল সকাল মামা ডেকেছে মেসেজ করে, তাও পার্শ্ববর্তী কলেজে। রীতিদের বাড়িতে আসতে তার কি সমস্যা সেটা রীতির মাথায় ঢুকছে না। আর কি এমন কথা যাতে আর্জেন্ট ডেকেছে? আর রীতি রেডি হয়ে কলেজে গিয়ে মামাকে খুঁজে না পেয়ে কল করলো। ওর মামা কল করে যে জায়গার ইনস্ট্রাকশন দিল, তাতে রীতি বিস্ময়ের চরম পর্যায়ে। এমন চিপা চাপা জায়গায় মামা যেতে বলেছেন। রীতি বিরক্তি নিয়ে মামার পাশে গিয়ে বসলো। তিনি বাদাম চিবুচ্ছেন আর পা ঝোলাচ্ছেন। রীতি মামাকে পর্যবেক্ষণ করছেন অদ্ভুত ভাবে। রীতির মামা বলল, দেখা শেষ? আমি তো মামা, কোনো এলিয়েন না। তুমি আমাকে এত জায়গা রেখে এখানে রেখেছো কেন? রীতির মামা ঘাড় ঘুরিয়ে চারপাশ দেখে বলল, কারণ কথা বলার এটাই উপযুক্ত জায়গা। রীতি কটাক্ষ করে বলল, কি এমন কথা বলবে যে বাড়ি রেখে বনে এনেছো? রীতির মামা রীতির দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, তুই কি জানিস তুই ভালোবাসার শব্দটাকে অপমান করেছিস? পবিত্র অনুভূতিগুলো নিয়ে মজা করছিস। রীতি মামার কথা শুনে মাথা নামিয়ে দিত। যদি ভালোবাসি পাশেই না থাকতে পারিস তবে ভালোবেসেছিলি কেন? কঠিন সময়ে পাশে থাকার বদলে স্বার্থপরের মতো হাত ছেড়ে দিবি বলে। রীতি ছলছল চোখে মামার দিকে দেখালো, তারপর ঠোঁট কামড়ে নিজের কান্নাটা আটকে ধরা গলায় বলল, মামা এই ছেড়ে কি করেছিল বাবা? রীতির মামা রীতিকে থামিয়ে দিয়ে বলল, বাবাকে ভালোবাসিস খুব ভালো কথা, তাই বলে অন্যের অনুমতি নিয়ে খেলার, তাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার তোর নেই, যে কিনা তোকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। তোর জন্য পাগল প্রায় পরিবার থেকে অনেক বাধা বিপত্তি আসে। যদি শক্তভাবে একে অপরের হাত ধরে সকল সমস্যা মোকাবেলা করতে যাই পারিস, তবে ভালোবেসেছিলি কেন?
রীতি কাঁদো কাঁদো হয়ে বলল, কেউ আমাদের মেনে নেবে না মামা। চেষ্টা তো করতে পারিস। চেষ্টা করতে আমার আপত্তি নেই, আমি কোনো বিপদকে ভয় পাই না, আমি সব বাধা মোকাবেলা করতে প্রস্তুত, কিন্তু আমি ভয় পাই সাদিবের কষ্টকে। কারণ পরিস্থিতি যে রূপ তাতে চেষ্টা করে কোনো লাভ নেই। সাদিবের মনে যে আশার বাতি জ্বলে উঠবে তা হুট করে নিভে যাবে, এতে সাদিবের স্বপ্ন ভঙ্গ হবে। স্বপ্ন ভাঙার ব্যথা সাদিব সইতে পারবে না। আমি আমার কষ্টটা মেনে নিতে পারলেও সাদিবের কষ্ট আমি মেনে নিতে পারবো না কিছুতেই। আমি ওকে হাসি খুশি দেখতে চাই, ভালো থাকতে দেখতে চাই। এখন কি সাদিব ভালো আছে? নেই, কারণ ওর ঠোঁটে কোনো হাসির কারণ তুই নেই, তাই সব মিলিয়ে যাচ্ছে। এখন তো মরে যাওয়ার কথা ভাবছে। রীতির বুকে মোচড় দিয়ে উঠল মরার কথা শুনে। বাবার দিকে অসহায় ফেস করে তাকালো সে। ভালোবাসা এমনই, শক্ত মানুষকেও ভেঙে ফেলতে পারে এক মুহূর্তে। সাদিবকেও ভালোবাসা ভেঙে গড়িয়ে দিচ্ছে। একটা চান্স নেওয়া উচিত। যখন সাদিবকে তোর সাপোর্ট করার কথা, ওর মনোবল শক্ত করতে সাহায্য করার কথা, সেখানে তুই ওকে শুরুতেই হারিয়ে দিচ্ছিস। দুজনে হাত শক্ত করে ধর, সব ঠিক হয়ে যাবে। একা একা কষ্ট না পেয়ে লড়াই কর। লড়াই না করলে জিতবি কিভাবে? রীতি মামার কথা শুনে কিছুটা সাহস সঞ্চয় করতে পারছে। রীতির মামা রীতির চোখে সম্ভাবনা দেখতে পাচ্ছে। রীতির মামা সামনের দিকে আঙ্গুল দিয়ে কিছু দেখাচ্ছে। রীতি সেদিকে তাকালো। সাদিব দাঁড়িয়ে আছে। রীতির মামা বেস্ট অফ লাক বলে উঠে গেল। সাদিবের সামনে গিয়ে কাঁধে হাত রেখে কিছু বলছে। সাদিব সেটা মাথা নিচু করে শুনছে। রীতি মাথা নিচু করে বসে আছে এখনো। সাদিব ওর পাশে এসে বসলো। রীতি তবুও চুপচাপ, তাই সাদিব রীতিকে একদম ঘেঁষে বসলো। রীতির গায়ে গা ঘেঁষে বসলো। রীতি নীরবে চোখের পানি ফেলেই যাচ্ছে। সাদিব রীতির মাথা নিজের কাঁধে ঠেকিয়ে বলল, আমাকে আর কষ্ট দিও না, সইতে পারি না। রীতি দু হাতে সাদিবের এক হাত চেপে ধরল, যার মানে ছাড়বো না, কখনো ছাড়বো না। সাদিব রীতির চোখে চোখ রেখে রীতির দু হাত সরিয়ে নিয়ে রীতির এক হাতের পাতার উপর ঠোঁটটা ছুঁয়ে বলল আত্ম করে, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। রীতি কান্নার মধ্যে মুচকি হাসলো। রীতির মামা সাদিব আর রীতির জন্য ফুচকা অর্ডার করে বসে আছে। রীতি আর সাদিবের হাতে ফুচকার প্লেট। রীতির মামা ফোনে চ্যাটিং করছে। রীতি প্লেট হাতে বলল, মামা তুমি খাবে না? তোমার জন্য অর্ডার করনি? রীতির মামা মুচকি হেসে বলল, আমি খাবো না, তোরা খা। রীতি ভ্রু কুচকে বলল, কেন খাবে না? তুমি তো সেদিন বেশ খেলে। রীতির মামা আলতো হেসে বলল, সেদিন তোর মামি ছিল, তোর মামিকে ছাড়া আমি ফুচকা খাই না, ঠিক স্বাদ পাই না। রীতি ভেংসি কেটে বলল। ইস কি প্রেম! রীতির মামা সাদিবের দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, দেখেছ, ভালোবাসাকে উপহাস করে। সাদিবও মামার সাথে আলতো হাসলো, তারপর বলল, মামিকে ছাড়া ফুচকা না খাওয়ার কারণ কি? কারণ ওর খুব পছন্দ ফুচকা, তাই ওকে ছাড়া ফুচকা আমার মুখে রোচে না। সাদিব রীতির দিকে তাকিয়ে বলল, তাহলে তো আমার চা খাওয়া ছেড়ে দিতে হবে। রীতি যেই হারে চা খায়, ওর তো চা ফেভারিট। এখন আমার কি হবে? রীতি সাদিবের দিকে ভ্রু কুচকে ঠোঁট ফুলিয়ে তাকালো। রীতির মামা বলল, তোমাদের দুজনকে একটা ঘটনা বলি। আমার তখন 25 বছর, সবে পড়াশোনা পাঠ চুকিয়েছি, চাকরি বাকরি নেই, বেকার মানুষ, আড্ডা গল্পে দিন কেটে যায়। সবাই বাবার হোটেলে খায় আর আমি ভাইদের হোটেলে খাই, কোনো চাপ নেই। এমন একদিনে অর্থই ফোন করে কাঁদতে কাঁদতে বলল ওর জন্য ছেলে দেখা হচ্ছে। সেদিন সে মুহূর্তে আমি ম্যাচিওর হয়ে গেলাম। আমার সব বদলে গেল। বেকার ছেলের কাছে কে মেয়ে দিবে? অর্থি বাবার আদরে মেয়ে, আমার তো বেকার ছেলের কাছে কেন বিয়ে দিবে? আর আমি ভাইদের কোনো মুখে কথা বলবো? চাকরি খোঁজা শুরু করে দিলাম। বর্তমান বাজারে চাকরি পাওয়া একটুখানি কথা না, মামা খালু ছাড়া চাকরি পাওয়া যায় না। আমি কারো সাহায্য নিতে অনিচ্ছুক, বাড়িতে কাউকে কিচ্ছু জানাইনি, হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু অর্থে আমার হাত ছাড়েনি, মনোবল বাড়িতে সাহায্য করেছে। আমার উপর বিরক্ত কিংবা রাগ হয়নি। আমি আশার আলো হিসেবে অর্থিকে দেখতাম, ওর কথা শুনতাম। অবশেষে চাকরি হয়ে গেল। অর্থি প্রায় 1 বছর ও পরিবারের সাথে লড়াই করেছে। কত বয়স ছিল ওর? রীতির বয়সে ছিল তখন। তারপর আমরা বিয়ে করলাম, দু পরিবারের সম্মতিতে। 3 বছর চলছে বিয়ে, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রীতি বাবার কথা শুনে মুখ ভার করে ফেলল। সাদিবকে ছেড়ে দিয়েছিল সেটা ভেবে সাহস দেখাতে পারেনি। রীতির মামা আবারও বলল, আমি বেখেয়ালি উদাসীন একটা ছেলে ছিলাম,
কোনো কিছু সিরিয়াসলি নিতাম না, কিন্তু ওর থেকে নিয়েছি, তাই এক মুহূর্তে সিরিয়াস হয়ে গিয়েছিলাম। তাই তোমাদের বলছি, তোমরা একেবারে হাত ছেড়ো না, দুজন দুজনকে আগলে রেখো, ভালোবেসে একেবারে শক্তি হিসেবে পাশে থেকো। সাদিক বলল, রীতির কথা জানি না, তবে আমি কথার খেলাপ করি না, জীবন দিয়ে দেব, তবুও কথার খেলাপ করব না। আমি আজ কথা দিলাম, রীতির হাত কখনো ছাড়িনি আর ছাড়বো না। রীতি আলতোভাবে হাসলো, নিজেকে আর দুর্বল লাগছে না। রীতিকে ওর মামা বাড়িতে পৌঁছে দিল, যাতে রীতিকে কেউ সন্দেহ না করে। রীতির মামা বলেছে রীতির মন খারাপ ছিল, তাই ঘুরতে নিয়ে গিয়েছিল। হাসি আনন্দে ভালোবাসায় কেটে গেছে আরো কতগুলো দিন। সাদিবের বাবা সাদিবের ওর বেশ বিরক্ত। সাদিব আজকাল তার কথায় পাত্তাই দেয় না, কেমন অবাধ্য হয়ে পড়েছে। তিনি এর বিহিত একটা করতে চান, তাই বড় মেয়েকে ডেকেছেন। সাদিবের বড় বোন এসেছে সাদিবের বাসায়, সাদিবদের বাসায়। আলোচনার এক পর্যায়ে সাদিবের বাবা ঠিক হলো সাদিবের বিয়ে দিবেন, মেয়েও ঠিক করে ফেলেছেন। সাদিবের মা কিছুটা শঙ্কার মধ্যে থাকলেও সাদিবের বড় বোন এটাই মনে করছে। সাবিয়া এত ঘোর আপত্তি জানাচ্ছে। আপু, মা, তোমরা ভুল করছো। ভাইয়া এসব কিছুতেই মেনে নেবে না, বরং বাড়িতে অশান্তির সৃষ্টি হবে। মারিয়া বলল, কেন রাজি হবে না? আমি ওকে বোঝাবো, ও আমার কথা ফেলতে পারবে না। এমন পরিস্থিতিতে ওর বিয়ে দেওয়াটাই বেটার। সাদিবের মায়ের চোখে মুখে দুশ্চিন্তা ভর করেছে, সেও দুটানার মধ্যে আছে, তাই আমতা আমতা করে বলল, আমারও মনে হচ্ছে সাদীপ ঝামেলা করবে। মারিয়া বলল, মা, আমাদের এছাড়া আর উপায় নেই। সাদিব আর বাবার সম্পর্ক দিন দিন খারাপ হচ্ছে, এভাবে চলতে পারে না। বাবা ছেলের সম্পর্ক এমন হলে এই সংসারে শান্তি ফিরে আসবে না, আর বাবা রীতিকে মেনে নিবেও না। তাহলে এসবের ফায়দা কি? যেটা কখনোই হবে না সেটা নিয়ে ঝামেলা না পাকিয়ে সাদিবের একটা বিয়ে দিয়ে দাও, বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সাবিয়া তাচ্ছিল্যে হাসি দিয়ে বলল, আগে বিয়ে তো হোক। মারিয়া সাবিয়ার দিকে চোখ পাকিয়ে তাকালো। সাবিয়া মায়ের রুম ত্যাগ করলো। সাদিবের মাও ভাবছে মারিয়ার কথাই ঠিক, একবার যদি বিয়েটা দিতে পারে তবে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে। বাবা ছেলের সংঘর্ষ আর ভালো লাগছে না তার, এবার একটু শান্তি চান তিনি। রীতিরে যাওয়ার সাথে সাথে সব শান্তি এই বাড়ি ছেড়ে পলায়ন করেছে। সুখের সংসারে আগুন লেগে গেছে। সাদিব বাড়িতে আসতেই সাবিয়া বিয়ের কথাটা সাদিবের কানে তুলে দিল। সাদিব এসব শুনে তেলে বেগুনে জ্বলে উঠল, মাথায় যেন আগুন চলছে। পুরো বাড়ি সেই আগুনে জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে তার। সাদিব বাবার সাথে চিৎকার চেঁচামেচি করছে, আমি যদি বিয়ে করি তবে রীতিকেই করব। পৃথিবীর কোনো শক্তি আমাকে তোমার পছন্দের মেয়েকে বিয়ে করাতে পারবে না। সাদিবের বাবা তাতে টানা চেপে বলল, তাহলে আমার কথাও শুনে রাখো, আমি কিছুতেই ওই মেয়েকে এই বাড়িতে তুলবো না। ওকে বিয়ে করলে তোমারও এই বাড়িতে জায়গা হবে না। সাদিব মৃদু স্বরে বলল, ঠিক আছে। তারপর টেবিলে জোরে হাত চাপকে চিৎকার করে পড়ে উঠল, ঠিক আছে, থাকবো না এই বাড়িতে। তুমি থাকো তোমার রাজত্ব নিয়ে, এই রাজত্ব আমার চাই না। সাদিব নিজের ঘরে গিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে নিল। সাদিবের মা বোন সবাই সাদিবকে বাধা দিচ্ছে। সাদিবের বাবা কড়া গলায় বলল, তুমি যদি আজ এই বাড়ি ছাড়ো তবে তুমি আমার সম্পত্তি, বাড়ি গাড়ি থেকে বঞ্চিত হবে। তোমার জায়গা হবে না আর এই বাড়িতে। সাদিব আবারও তাচ্ছিলের হাসি হেসে বলল, তুমি লোভী স্বার্থপর হলেও লোভী ছেলে জন্ম দাওনি। আমার কোনো কালেই এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ ছিল না, আর না আজ আছে। আমি শুধু আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে আনন্দে থাকতে চেয়েছি আজীবন। আজ যদি আমার মনের আনন্দের জন্য সব ছাড়তে হয় তাতে আমার আপত্তি নেই। সাদিবের বাবা সাদিবের মাইন্ড চেঞ্জ করতে বলল, তোমার মা বোনের কোনো দাম নেই তোমার কাছে? ওরা কেউ না তোমার? আজ রীতি সবার ঊর্ধ্বে? সাদিব বাবার কথা শুনে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, এই পৃথিবীতে যদি আমি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার মা। আর এটা সব ছেলে মেয়েরই উচিত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার মা আমাকে কখনো খারাপ শিক্ষা দেয়নি। আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা মায়ের শিক্ষার ভিত্তিতে নিচ্ছি। আমি পৃথিবী যে প্রান্তে থাকি না কেন, মা সবসময় আমার মনে আমার দোয়ায় থাকবে। তেমনি আমিও মায়ের মনে মায়ের প্রতি মর্যাদাতে থাকবো। সাদিবের মা সাদিবের কথার পেরে কোনো কথাই বলতে পারল না। তারপর সাদিব সাবিয়ার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, সব সময় আমি আমার বোনের মাথার উপর ছায়া হতে চেয়েছি, বোনকে আগলে রেখেছি। আমার বোন আমার সিদ্ধান্তকে সম্মান দিবে, এটা আমার বিশ্বাস। আমি যেখানে থাকি না কেন বোনের প্রয়োজনে ছুটে আসবো, শুধু একটা বার ডাকিস। সাদিব সাবিয়ার মাথায় হাত বুলিয়ে স্নিগ্ধ হাসলো। সাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশুপে কাঁদছে। মারিয়া সাদিবের সামনে এসে দাঁড়িয়ে বলল,
সাদিক, কি করছিস তুই? মা, দেখো কিভাবে কাঁদছে। মাকে কাঁদিয়ে চলে যাচ্ছিস? সাদিব মৃদু হেসে বলল, কেন আপু, তুই আছিস তো মায়ের জন্য। মাকে দেখে রাখিস, ভালো থাকিস, মন চাইলে আমার জন্য দোয়া করিস। পেছন থেকে মারিয়া বারবার সাদিবকে ডাকছে। সাদিবের মা বসে বসে কাঁদছে। সাদিব বাইক স্টার্ট দিল। আজও অজানার পথে পাড়ি জমিয়েছে। আজও নিজেকে মুক্ত লাগছে। ডানা মেলে উড়ে যেতে ইচ্ছে করছে। মুক্তির স্বাদ উপলব্ধি করতে চাইছে সে। মা ক্ষমা করো, আমি আবারও তোমার কোলে ফিরে আসবো, কথা দিচ্ছি। তার আগে বাবাকে একটা শিক্ষা দিতে হবে। সাদিব বাইক চালাচ্ছে আর গান গাইছে। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে মেলে দিলাম গানের সুরের এই ডানা, মনে মনে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি পথ অচেনা, নীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না, নীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি পথ অচেনা, নীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না, নীরের ঠিকানা পাবে কিনা পাখিটা নিজেই জানে না। হঠাৎ এসে যদি বৈশাখী ঝড় ভেঙে যায় গানের আসর। এই গান গাইছে আর বাইক চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমাদের খোকন স্টোরি চ্যানেলে শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো গল্প আপলোড করা হয়েছে প্রত্যেকটি গল্পের সকল পর্ব নিয়ে একটি প্লেলিস্ট সাজানো হলো। যদি তুমি আমাদের চ্যানেলের সকল পর্বগুলো দেখতে চাও তাহলে সার্চ করো খোকন স্টোরি। এরপর হোম থেকে একটু উপরে স্ক্রল করে এই প্লেলিস্টটা ওপেন করো। এবার এখান থেকে তোমার পছন্দের গল্পটি শুনতে পারো। রীতি নাস্তা করে রুমে গিয়ে বসেছে আর তার ফোনটা বেজে উঠল। রীতি ফোন হাতে না নিয়ে বুঝতে পারছে সাদিব ফোন করেছে। রীতি ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, পিৎজা খাচ্ছি, খাবে? রীতি বেকুব হয়ে গেল। ফোন করে মানুষ কুশল বিনিময় করে, আর সাদিব ফোন করে পিৎজা খাবে কিনা জিজ্ঞেস করছে। সকাল সকাল পিজা? কোথায় আছেন আপনি? এই তো একটা রেস্টুরেন্টে। আমার তো আর বউ নেই যে রান্না করে খাওয়াবে। রীতি উদ্বিগ্ন হয়ে বলল, কেন, আন্টি কই? শরীর খারাপ না বাড়িতে নেই? সাদিব স্বাভাবিক হয়ে বলল, আমি বাড়িতে নেই, চলে এসেছি বাড়ি ছেড়ে। রীতি সাদিবের কথা শুনে শর্ট, নিজের শর্ট কাটিয়ে উঠতে পারছে না। সাদিব এমনভাবে বলছে যেন এটা হওয়ারই ছিল। অনুতাপ ভ্রুক্ষেপহীন ভাব করছে। রীতি আমতা আমতা করে বলল, মানে কি, বাড়ি থেকে চলে এসেছেন মানে? সাদিব পিৎজা চিবানো শেষ করে বলল, সে অনেক কাহিনী, সামনাসামনি বলতে হবে। রীতি বিচলিত হয়ে বলল, তাহলে সামনাসামনি বলুন, আমি বের হচ্ছি, আপনি চলে আসুন। সাদিব টেবিল ছেড়ে উঠতে নিলে রীতি বলল, খাবার শেষ করে উঠুন, আমার রেডি হয়ে মাকে নামিয়ে বের হতে সময় লাগবে। একদম তাড়াহুড়ো করবেন না, বাইক কম স্পিডে চালাবেন, ভুলে যাবেন না বাইকের মালিক রীতি। সাদিব স্মিত হেসে বলল, আচ্ছা আচ্ছা। রীতি মাকে ম্যানেজ করে সাদিবের সাথে দেখা করতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হতে রীতির মা একটা বক্স নিয়ে রীতির সামনে এসে বলল, এটা সাদিবকে দিবি। রীতি মায়ের কথা শুনে চমকে গিয়ে বড়সড় ঢোক গিলল। শিরদাঁড়া বয়ে শীতল শিহরণ বয়ে গেল। ভয়ে মায়ের দিকে তাকাতে পারছে না। মা কি করে জানলো সাদিবের সাথে দেখা করতে যাচ্ছে? রীতির মা রীতির অবস্থা দেখে বলল, তুই আমার পেটে জন্মেছিস, আমি না। তোর নারী নক্ষত্র সব জানি। ওকে দিস, অনেক দিন যাবত আমার হাতে কিছু খায় না। রীতির মায়ের কথা শুনে মন খারাপ হয়ে গেল। মাও সাদিবকে মিস করে প্রচুর। রীতিকে আসতে দেখে সাদিব উঠে দাঁড়ালো। রীতির চোখে মুখে নানান প্রশ্ন, চিন্তার রেখা ফুটে উঠেছে। রীতি বিমর্ষ মুখে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই সাদিব বলল, বিএফের সাথে কেউ এভাবে দেখা করতে আসে? রীতি সাদিবের কথা শুনে ভেবা জায়গায় খেয়ে গেল।
মানে মানে কি? কিভাবে এসছি? তারপর রীতি নিজেকে পা থেকে দেখছে যতটুকু পারছে। সাদিব হেসে বলল, বিএফের সাথে দেখা করতে আসলে একটু সেজেগুজে আসতে হয়। রীতি ভ্রু কুঁচকে সাদিবের দিকে তাকিয়ে বলল, ফাজলামি করেন? এমন মুহূর্তে আপনি ফাজলামি কি করে করতে পারেন? কি হয়েছে বলুন? সাদিব বসে বলল, কি হবে, বাড়ি থেকে চলে এসেছি। রীতি সাদিবের পাশে বসে বলল, চলে এসছেন না আঙ্কেল রাগের মাথায় বের হয়ে যেতে বলেছে? সাদিব বলল, তেমনই বলতে পারো। আঙ্কেল রাগের মাথায় বললো আর আপনিও চলে এলেন? আপনার এত রাগ কবে থেকে হলো? আপনার তো এত রাগ নেই। সাদিব রীতির দিকে চেয়ে হালকা হেসে বলল, তাহলে তুমি আমাকে চেনোনি। আমি ভয়ঙ্কর রাগী, তবে হুটহাট অযথা রেগে যাই না। যেখানে প্রয়োজন সেখানেই আমার রাগটা দেখাই, কাউকে ছাড় দেই না। রীতি চুপ করে গেল। সাদিব নিচু গলায় বলল, আপনি কাজটা ঠিক করেননি। রাগের মাথায় বাড়ি ছেড়ে চলে আসবেন? সাদিবের এখন রীতির কথা শুনে রাগ হচ্ছে। সাদিব রাগান্বিত সুরে বলল, আচ্ছা তাই নাকি? তাহলে বাবার কথা মতো বাবার পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করে সংসার করা উচিত ছিল, আর সেই বিয়েতে তোমাকে দাওয়াত করা উচিত ছিল। রীতি সাদিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। সাদিবের বিয়ের কথা শুনে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল। গলা ধরে আসছে তার, চোখ ভারী হয়ে যাচ্ছে পানিতে। অবাধ্য চোখের পানিগুলো বাদ মানতে চাইছে না যেন। চুপ করে এক ফোঁটা পানি গালে পড়ল। সাদিবের রাগ নিমেষেই কেটে গেল। সাদিব বিচলিত হয়ে পড়ল রীতির চোখের পানি দেখে। সাদিব রীতির আরো কাছে বসে বলল, এই সরি, আমি তোমার সাথে আর এইভাবে কথা বলবো না। সত্যি বলছি, আর রাগ করব না। সাদিব রীতির চোখের পানি মুছে দিল। রীতি ভাঙা গলায় বলল, আপনার যত ইচ্ছে রাগ করুন আমার সাথে, তবু অন্য কাউকে বিয়ে করার কথা বলবেন না। সাদিব চোখ বন্ধ করে নিজের মাথায় নিজেই গাঁটটা মারল। আমিও না এই অবুঝ মেয়েটাকে কেন কষ্ট দেই? বোকাবে। আমি তো তোমাকে রিজন জানালাম কেন বাবার সাথে রাগারাগি হয়েছে, কেন চলে এসেছি বাড়ি ছেড়ে। রীতি নর্মাল হয়ে সাদিবকে বলতো, হুট করে আঙ্কেল আপনার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো কেন? কি করেছেন আপনি? আমি শিওর আপনি কিছু করেছেন। সাদিব মাথা চুলকে নাক কুঁচকে হাসছে। রীতি ভ্রু কুঁচকে চেয়ে আছে। আসলে তোমরা যে ফ্ল্যাটে থাকতে সেখানে নতুন ভাড়াটিয়া আসতে দিচ্ছে না। কেউ ভাড়ায় আসতে চাইলে উল্টোপাল্টা কথা বলে ভাগিয়ে দিতাম। আরো উল্টোপাল্টা কাজ করেছি, তাই বাবা খেপে গেছেন। আমাকে বিয়ে দিয়ে সোজা করতে চান, তাই। রীতি অবাক হয়ে বলল, আপনি এসব কেন করেছেন? ভাড়াটিয়া আসতে দিচ্ছে না কেন? আপনার কি মনে হচ্ছে আমরা ওই বাড়িতে আবার ভাড়া যাব? জানি আর যাবে না আঙ্কেল, বাট আমি ওখানে শুধু তোমার ছোঁয়া, তোমার স্মৃতি রাখতে চাই। অন্য কারো ছোঁয়ায় তোমার ছোঁয়াকে মলিন করতে চাই না। তালা মেরে এসেছি। রীতি অন্যমনস্ক হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তালা ভাঙা যায়। সাদিব বলল, সে যাক, ওখানে কেউ ভাড়া আসবে না সাদিব থাকতে। রীতি অনুতাপের সুরে বলল, এসব আমার জন্য হচ্ছে। আমার জন্য আপনি বাড়ি ছেড়েছেন। সাদিব রীতিকে আগলে নিয়ে বলল, তোমার জন্য না, আমার জন্য। বাবাকে আমি ঠিক পথে আনতে চাই। টাকার যে সম্পর্কের মূল্য যে বেশি সেটা বোঝাতে চাই। আমার শূন্যতা বোঝাতে চাই। এটা আমাদের সবার জন্য ভালো হবে। আপনি থাকছেন কোথায়? জনির ফ্ল্যাটে। ওখানেই থাকবো আর একটা জবের চেষ্টা করব। উনি কি একাই থাকেন? না, 2 বেডরুমের ফ্ল্যাট, শেয়ারে থাকে এক বড় ভাইয়ের সাথে। আচ্ছা, সাবধানে থাকবেন। আর রাগ কমে গেলে বাড়িতে ফিরে যাবেন। তুমি যদি আবারও বাড়ি যাওয়ার কথা বলো তো আমি আবারও বিয়ের কথা বলবো। ঠিক আছে, আর বলবো না। এখন এটা নিন, আপনার শাশুড়ি মা দিয়েছে। সাদিব উৎসুক হয়ে রীতির হাত থেকে বক্স খুলে দেখে পিঠা। বউ আনাড়ি হলেও সমস্যা নেই, শাশুড়ির হাতে বেশ জমিয়ে খাওয়া যাবে। সাদিব জনির সাথে বসে গল্প করছিল। তখনই পাশের রুমের বড় ভাই এসে ওদের সাথে আড্ডা দিচ্ছে। জনি পরিচয় করে দিল, ওনার নাম রাসেল। সাদিবের সবার সাথে মেশার ভালো গুণ রয়েছে, তাই অল্প সময়ে রাসেল ভাইয়ের সাথে ভালো ভাব হয়ে গেল। সাদিব বাড়ি থেকে এসেছে আজ 5 দিন। বাবা একদিনের জন্য ফোন করে খোঁজ নেয়নি। মা বারবার বাড়ি ফিরে যেতে বলেছে। সাদিবের বন্ধু বাইরে গেছে। সাদিবের মনটা আজ ভীষণ খারাপ। এই মুহূর্তে কাউকে প্রয়োজন যার সাথে মন খুলে দুটো কথা বলতে পারে, নিজেকে হালকা করতে পারে। আজ সাদিব একটা চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিল। ইন্টারভিউ দিতে গিয়ে যা দেখলো তাতে মন ভেঙে গেছে।
আসলে মামা খালু ছাড়া চাকরি হয় না। যতটা সহজ ভেবেছিল ততটাও সহজ না। সাদিবের আজ নিজেকে অসহায় লাগছে। বাবার পয়সায় আরাম করে গেছে আজীবন। এই কঠিন বাস্তবতার মাঝে এসে বুঝতে পারছে মধ্যবিত্তর ঘরের ছেলেমেয়েরা রোজ কতটা দীর্ঘশ্বাস নিয়ে ঘুমাতে যায়, কতটা কষ্ট বুকে চেপে রাখে, কতটা অনিশ্চয়তার মাঝে দিন পার করে তারা। সাদিবের সব মিলিয়ে কিছুই ভালো লাগছে না। রীতির সাথেও কিছু শেয়ার করতে ইচ্ছে করছে না, এতে রীতির টেনশন বেড়ে যাবে। তাছাড়া রীতি নিজেকে আরো অপরাধী ভাববে, নিজেকে আরো দায়ী করবে। সাদিব এসব ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে অ্যাটাচ করা বারান্দায় দাঁড়িয়ে রাসেল ভাই নিকোটিনের ধোঁয়া উড়েছে। সাদিবকে দেখে বলে উঠল, আরে ইয়াং ম্যান, কি খবর তোমার? সাদিব মৃদু হেসে তার সামনে গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকালো। ঘুটঘুটে অন্ধকার, আকাশে দুই একটা তারা দেখা যাচ্ছে। সাদিবের মনে হচ্ছে এই আকাশ সাদিবের প্রতিচ্ছবি। সাদিব যতই ডোন্ট কেয়ার ভাব করুক না কেন, যতই বলুক না কেন আমাকে, ওর ভেতরে একটা চাপা কষ্ট পুষে রেখেছে। প্রথমে রীতির দূরে চলে যাওয়া, বাবার এমন ব্যবহার, ওর বাড়ি, ওর পরিবার, মা বোনকে ছেড়ে এখানে এসে ভালো নেই, একদম ভালো নেই। ডিপ্রেশনে ভুগছে, জীবন যেন ডিপ্রেশনে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে। রাসেল ভাই সাদিবের কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার সাদিব, মন খারাপ? সাদিব রাসেল ভাইয়ের দিকে ঘুরে হেসে বলল, না, আমার মন খারাপ হয় না। রাসেল ভাই তার ছেলের হাসি দিয়ে বলল, হয়, মন খারাপ হয়। তোমার চোখে আমি একটা চাপা কষ্ট দেখতে পাই। সব সময় যেটা লুকিয়ে রাখো, কেন রাখো? নিকোটিনের দোয়ার মতো উড়িয়ে দাও। সাদিব একরাশ বিস্ময় নিয়ে রাসেল ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উনি সবটা কি করে বুঝে ফেললো? রাসেল ভাই হেসে বলল, আমি জানি তুমি কি ভাবছো, আমি তোমার প্রতিচ্ছবি, তাই? কতদিনের প্রেম? সাদিব চমকে গিয়ে বলল, আপনি? কেউ বলেনি, জানিও না, তবে মনে হলো তুমি কাউকে ভালোবাসো। ভয়ঙ্কর ভালোবাসা যাকে বলে। সাদিব লজ্জা বিস্মৃত হেসে বলল, যে 8 মাসের সম্পর্ক। রাসেল ভাই নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বলল, এই প্রেম শুধু পোড়ায়, কিছুই দেয় না। 8 মাস, আমার 8 বছরের সম্পর্ক ছিল, কত শত প্রতিশ্রুতি ছিল, সেও ছেড়ে চলে গেছে। সাদিব কৌতূহল নিয়ে বলল, কেন? রাসেল ভাই তার ছেলে হাসি দিয়ে বলল, কেন আবার? বেকার ছিলাম তাই। মেয়েরা যাকে ভালোবাসে তার সাথে আজীবন থাকতে না পারলেও চাকরি নেই এমন ভালোবাসার মানুষকে ভুলেও বিয়ে করে না। রাসেল ভাই আবারও হাসলো। শেষের কথাটা সাদিবের একদম পছন্দ হলো না। নিজের ব্যক্তিগত ক্ষোভ ঢালছেন তিনি। রাসেল ভাই সিগারেট ফেলে বলল, জানো, খুব ভালোবাসতাম ওকে। তার বদলে কি পেলাম? আমরা একই ক্লাসে পড়তাম, একসাথে গ্রাজুয়েট করেছি। তারপরে ওর বাড়িতে বিয়ের জন্য পাগল হয়ে গেল। আমার চাকরি নেই, বেকার আমি, চাকরি পাচ্ছিলাম না। তাই ওর পরিবার আমার কাছে মেয়েকে বিয়ে দিতে নারাজ, আর অপেক্ষাও করবে না। ওকে বলেছিলাম চলো পালিয়ে বিয়ে করে নিই, সবাই তারপর মেনে নিবে, কিন্তু ও রাজি হলো না। একটা চাকরির কাছে আমার 8 বছরের ভালোবাসা হেরে গেল। আমার মা বাবা চাইলে হয়তো ওর বিয়েটা আটকাতে পারতো, কিন্তু আটকায়নি। তাই আমি সবাইকে ছেড়ে দিয়েছি। পরিবার যদি প্রয়োজনে পাশে না থাকে, সেই পরিবার দিয়ে কি করব? সাদিব রাসেল ভাইয়ের কষ্টটা অনুভব করতে চাইছে, আর কষ্টটা কিছুটা হলেও অনুভব করতে পারছে। ওর পরিবার ওর পাশে নেই, আর নিজেরও চাকরি নেই। তবে রীতি আছে, কিন্তু এখন সাদিবের ভয় হচ্ছে রাসেল ভাইয়ের মতো ও নিজের ভালোবাসাকে না হারিয়ে ফেলে। সাদিবের অস্থির লাগছে, বুকের ভিতর অদ্ভুত কষ্ট হচ্ছে, হারিয়ে ফেলার ভয় জেগে বসেছে। সাদিব জোরে নিঃশ্বাস দিচ্ছে। রাসেল ভাই আরেকটা সিগারেট ধরিয়ে বলল, কি কষ্ট হচ্ছে? কষ্ট পুষে না রেখে উড়িয়ে দাও। রাসেল ভাই একটা সিগারেট বাড়িয়ে দিল। সাদিব সিগারেটের দিকে তাকিয়ে ভদ্রতার সূচক হাসি দিয়ে বলল, আমি সিগারেট খাই না। তাতে কি? একবার ট্রাই করে দেখো, নিজেকে হালকা লাগবে, মাথা থেকে সব টেনশন বেরিয়ে যাবে। সিগারেটের তো ভাই এখনকার দিনে সবাই খায়, কিছুই হবে না, একবার ট্রাই করে দেখো। সাদিব সিগারেটের দিকে তাকিয়ে আছে। সিগারেটটা ওকে প্রচন্ড ভাবে টানছে, বলছে রে কষ্টগুলো উড়িয়ে দে শুনলে। সাদিব কাঁপা কাঁপা হাতে সিগারেটটা নিল, তারপর রাসেল ভাইয়ের দিকে তাকিয়ে রইল। 1 সপ্তাহ পর সাদিব আজ রীতির সাথে দেখা করতে এসেছে। রীতিকে ওকে কিছু বলার আছে, গুরুত্বপূর্ণ কিছু। এই 1 সপ্তাহে সাদিবের বাবা মোট 3 বার ফোন করেছে, আর ফোন করে প্রতিবার কড়া কথা বলেছে। সাদিব আশা করেছিল অন্তত একবার ওর বাবা মোলায়েম গলায় ভালোবেসে বলবে, সাদিব ফিরে এসো, তোমাকে ছাড়া বাড়িটা শূন্য শূন্য লাগছে। কিন্তু বলেনি। সাদিব হাল ছেড়ে দিয়েছে। কিছু মানুষ কখনো শোধরাবার নয়। সাদিবের বাবাও তাদের মধ্যে একজন। এই 1 সপ্তাহে সাদিব 2 জায়গায় ইন্টারভিউ দিয়েছে, সেখান থেকেও ফোন আসেনি। আজ এত সার্টিফিকেট, ভালো রেজাল্ট, সব মূল্যহীন মনে হচ্ছে তার কাছে। সব মিলিয়ে সাদিব শূন্যতায় মারা যাচ্ছে। কিছুটা ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। এখন তো রীতিকে হারিয়ে ফেলার ভয়টা আরো জেগে বসেছে। রীতি না কবে ছেড়ে চলে যায় তাকে।
নিজের পরিবারের কথায়। মানুষ যখন হতাশায় নিমজ্জিত থাকে তখন একটা হাত খোঁজে ওঠার জন্য, আর সেই হাতটা পেয়ে গেলে তাকে শক্ত করে ধরে, তাকেই জীবনের একমাত্র ভরসার স্থান মনে হয়। সাদিমের এখন রাসেল ভাইকে নিজের আইডল মনে হচ্ছে, কারণ রাসেল ভাই ওর অনুভূতিগুলোর সঠিক ব্যাখ্যা দিতে পারে, ওর সান্ত্বনার স্থান মনে হয়। রাসেল ভাই তার প্রেয়সীকে পায়নি, তাই সাদিমের মনে হচ্ছে সাদিম ও রীতিকে পাবে না। মনে হচ্ছে ওর জীবনেও সেই ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। সাদিম পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালো, ধোঁয়া উড়াচ্ছে। সেদিনের পর থেকে সাদিমের সিগারেট না হলে হয় না, চলেই না। রীতি দূর থেকে সাদিমকে ধোঁয়া উঠতে দেখে হতভম্ব। রীতি দাঁড়িয়ে গেল, নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে ভুল দেখছে, নয়তো অন্য কেউ। এটা আর যাই হোক, সাদিম হতে পারে না। রীতি দাঁড়িয়ে সাদিমকে দেখছে। সাদিম আপন মনে ধোঁয়া উড়াচ্ছে, যেন ধোঁয়া রয় আনন্দ উড়াচ্ছে। রীতির পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, আর নয়তো পায়ের নিচের মাটি বরফ হয়ে গেছে, তাই নড়তে পারছে না। সাদিমের চোখে চোখ পড়তেই সাদিম সিগারেটটা ফেলে দিল। রীতিও নিজেকে স্বাভাবিক করে সাদিমের সামনে গিয়ে দাঁড়ালো। সাদিমকে দেখছে, সাদিমের চোখ মুখ ঠোঁট খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। তারপর ভারী কণ্ঠে বলে উঠল, আপনি সিগারেট খান কবে থেকে? সাদিম অপ্রস্তুত হয়ে বলল, কিছুদিন হবে। রীতি কিছু বলল না, শুধু নীরবে দীর্ঘশ্বাস ফেলল। তারপর মনে মনে বলছে, সাদিব অনেক কষ্ট পাচ্ছে তাই সিগারেট ধরেছে, ওনার সময়টা খারাপ যাচ্ছে। এখন এই নিয়ে বেশি কথা না বলাই ভালো, কিন্তু বিপরীত হতে পারে। সবটা ঠিক হয়ে গেলে আস্তে ধীরে বুঝিয়ে বলবো, উনি আমার কথা ফেলতে পারবে না। রীতি সাদিমের কাছে গিয়ে সাদিমের শুকিয়ে যাওয়া চোখে মুখে হাত বুলিয়ে দিচ্ছে। সাদিম চোখ বন্ধ করে নিল। রীতির ছোঁয়া অনুভব করছে চোখ বন্ধ করে। রীতি বলল, এত কেন কষ্ট পাচ্ছেন? একদিন সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো আপনার পাশে। সাদিম রীতির হাত ধরে ফেলল। তারপর চোখ খুলে রীতির হাত বুকের বাঁ পাশে নিয়ে বলল, রীতি চলো আমরা বিয়ে করে নেই, একমাত্র তুমি পারো আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে। রীতি সাদিমের কথা শুনে বিস্ময় নিয়ে সাদিমের মুখের দিকে তাকিয়ে আছে। তারপর আস্তে করে হাত সরিয়ে নিতে নিলে সাদিম আরো শক্ত করে ধরে বলল, কি হলো, সরে যাচ্ছ কেন? রীতি অসহায় ফেস করে বলল, আপনি কি বলছেন? এটা কি করে সম্ভব? আপনার ফ্যামিলি কিংবা আমার ফ্যামিলি কেউ রাজি নয়, তাহলে বিয়ে কি করে? পালিয়ে? রীতি সাদিমের কথা শুনে দ্রুত বলল, অসম্ভব। সাদিম দাঁতে দাঁত চেপে বলল, কেন সম্ভব না? আমি যদি তোমার জন্য সব ছাড়তে পারি, সব ছেড়ে এমন এলোমেলো জীবনযাপন করতে পারি, তবে তুমি কেন নয়? ও, আমার কোনো চাকরি নেই তাই? রীতি সাদিমকে বোঝানোর চেষ্টা করে বলল, কি বলছেন এসব? একটা চাকরির জন্য আমি আপনার হাত ছেড়ে দিব? আমাকে এমন মনে হয় আপনার? তাহলে কেন নয়? আমাদের বিয়েটা হয়ে গেলে সবাই সবটাই মেনে নিবে, দুই পরিবারের দ্বন্দ্ব মিটে যাবে। আমার চাকরি বাকরি নেই তার মানে এই না যে আমি তোমাকে খাওয়াতে পারবো না। আমি চাকরি খুঁজছি নিজেকে প্রমাণ করার জন্য। রীতি ভয়ার্থ চেহারায় বলল, কিন্তু সাদিম বলল, কোনো কিন্তু নাই, তোমাকে ভাবার জন্য সময় দিচ্ছি, এরই মধ্যে আমাকে জানাবে। যদি না বলো তবে জোর করব না, তবে ভেবে দেখো। রীতি নিজের রুমে পায়চারি করছে। কি করবে? সাদিবকে কি বলবে? সাদিবের এমন অবস্থা দেখতে পারছে না রীতি। সাদিবের এই অবস্থার জন্য নিজেকে দায়ী করছে সে। সাদিব এমন কোনো কালেই ছিল না। সাদিবকে সঠিক পথে পেরাতে হলে সাদিবকে বিয়ে করতে হবে তাকে। সাদিব ওর জন্য সব ছেড়েছে। রীতি এসব ভাবতে ভাবতে মায়ের রুমের দিকে গেল। দরজার কাছে দাঁড়িয়ে গেল সে। মেয়েটার সাথে আর কতদিন এমন করবে? ও খুব কষ্ট পাচ্ছে, সব ভুলে যাও না। ওকে আবার আগের মতো আদর করে কাছে টেনে নাও। রীতির মা বলল রীতির বাবাকে। রীতির বাবা বলল, আমি কি খুব ভালো আছি? এটা রীতির জন্য দরকার ছিল। ওকে আমি এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি আর কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটায় তবে আমি ওকে ক্ষমা করব না। রীতির মা রীতিকে ডাকতে রীতি কাঁদতে কাঁদতে বাবার পায়ের উপর মাথা রেখে বলল, আমি তোমাকে খুব মিস করছি বাবা। রীতির বাবা রীতির মাথায় হাত রাখলো, তারপর বলল, বাবার চেয়েও বেশি কেউ তোমাকে ভালোবাসবে না, তাই বাবার অনুভূতিগুলো আর অপমান করো না। রীতি ভাবছে এখন ওর কি করা উচিত। কিছুক্ষণ আগে যে সিদ্ধান্ত নিল তা কি করা ঠিক হবে? বাবাকে আবার হারিয়ে ফেলবে না তো? আর সাদিব, ওর ভালোবাসা? রীতি বাবার সঙ্গে আজ ভার্সিটিতে যাচ্ছে। বাসের মধ্যে সিট খালি নেই। রীতিকে একটা সিট ম্যানেজ করে দিয়ে রীতির বাবা রীতিকে এক প্রকার আগলে দাঁড়িয়ে আছে। রীতিকে বাস স্টপে নামিয়ে দিল, তারপর মুস্কি হেসে বলল, সাবধানে যাস। বাস স্টপ থেকে 5 থেকে 7 মিনিট হেঁটেই রীতির ভার্সিটি।
রীতি বাবাকে হাসি মুখে বিদায় দিয়ে বাস থেকে নেমে গেল। রীতি হাঁটছে আর ভাবছে, কি করব আমি? বাবার ভালোবাসা উপেক্ষা করতে পারছি না। বাবা আমায় কিছুক্ষণ আগেও আদর করে ভাত মাখিয়ে খাইয়ে দিল। খাবো না বলে বাচ্চাদের মতো আদর করে নানান কথা বলে খাইয়ে দিল। কি করব আমি? একদিকে সাদিব আর একদিকে আমার গোটা পরিবার। বাবা মা যারা কিনা আমায় 21 বছর আগলে রেখেছে, তাদেরকে ধোকা দিয়ে সাদিবের হাত ধরে চলে যাব? তাদের স্নেহ ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা কি আমার আছে? আমি যদি আজ বাড়িতে না ফিরি তাহলে বাবার রিয়েকশন কি হবে? বাবা যদি অসুস্থ হয়ে পড়ে, আবার যদি হার্ট, না না, আমি এসব কি ভাবছি? রীতি দোটানায় পড়ে গেছে। কি করবে, কাকে ছাড়বে? সাদিবকেও সে বড্ড ভালোবাসে, কিন্তু স্বার্থপর হতেও পারছে না। রীতি হাঁটতে হাঁটতে ভার্সিটির গেটের সামনে এসে পড়েছে। রীতি গেটের সামনে দাঁড়িয়ে সাদিবকে একটা মেসেজ করলো, তারপর ভার্সিটিতে ঢুকে গেল। ক্লাসের আগে ক্যাম্পাসে গিয়ে বসলো সে। রীতি কিছুক্ষণ নীরব থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। রীতি ডিসিশন নিয়ে ফেলেছে। সাদিব শুয়েছিল। রীতির মেসেজ পেয়ে দ্রুত রেডি হয়ে নিল ভার্সিটিতে যাওয়ার জন্য। সাদিব জানে আজ রীতি কি বলবে। রীতি উঠে দাঁড়ালো, ভার্সিটির শহীদ মিনারের পিছনে গিয়ে দাঁড়ালো। রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, টেনশনে দাঁত দিয়ে নখ কাটছে, হৃদয়ে কম্পন শুরু হয়ে গেছে। সাদিব ধীর পায়ে আসছে, রীতি সেদিকে তাকাচ্ছে না। সাদিব ওর সামনে এসে দাঁড়ালো, রীতির দিকে ভালোভাবে চোখ বুলিয়ে নিল। রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখনও, তারপর মাথা তুলে আমতা আমতা করছে, আঙ্গুলে আঙ্গুল ঘষছে। শুকনো মুখে কিছু বলবে তার আগেই সাদিব হাত তুলে থামিয়ে দিল। সাদিব গম্ভীর গলায় বলল, আমি জানি তুমি কি বলবে। রীতি অসহায়ভাবে সাদিবের দিকে তাকালো। সাদিব শুকনো হেসে বলল, তোমার উত্তর হ্যাঁ হলে আমাকে এখানে ডাকতে না। তুমি আমাকে মেসেজ করেছো কারণ তুমি কথা বলতে পারছিলে না, তোমার বাদ ছিল, তাই মেসেজ করে ডেকে এনেছো। তার সামনাসামনি ডেকে কষ্টটা না দিলে হচ্ছিল না? মেসেজ করে বলে দিতে। রীতি সাদিবের দিকে আরেকটুখানি এগিয়ে বলল, সাদিব, এটা ঠিক না। আমাদের এমন কিছু করা উচিত না। আমরা ভালোবেসেছি, পাপ করিনি। লুকিয়ে কেন বিয়ে করব? সাদিব রেগে গিয়ে বলল, আচ্ছা তাই নাকি? পাপ করিনি? তবে শাস্তি কেন পাচ্ছি? বলো কেন শাস্তি পাচ্ছি? রীতি চুপ করে গেল। সাদিব আবারও হেসে উঠল, তারপর মলিন মুখে বলল, জবাব নেই তাই না? কেউ কিছু হারায়নি রীতি। আমি সব হারিয়েছি। সব হারানোর পরে ভেবেছি রীতি আছে, আজ সেও নেই। আমি একদম শূন্য হয়ে গেছি, কিছু নেই আমার। সাদিবের কথা শুনে রীতির বুক ছ্যাদ করে উঠল। সাদিব, কি বলছেন? আমি নেই, আমি আছি, বিশ্বাস করুন। সাদিব আবারও করুণ সুরে বলল, না, নেই তুমি। তুমিও সময় মতো আমাকে ছেড়ে চলে যাবে। সব হারিয়ে আমি একদিন নিঃস্ব হয়ে যাব। হয়তো সেই দিনটা আজ। রীতি মিনতির সুরে বলল, সাদিব, দয়া করে এমন কথা বলবেন না। আমি সারা জীবন থাকবো আপনার সাথে। যে এই মুহূর্তে আমার হাত ধরতে পারছে না, সে সারা জীবন কি করে থাকবে? তুমি থাকো তোমার পরিবারের সাথে, সুখে থাকো তাদের সাথে, ভালো থেকো। আমি শূন্যই থেকে যাব আজীবন। সাদিব বড্ড অভিমান নিয়ে শীতল কণ্ঠে কথাগুলো বলল। রীতির চোখ বেয়ে পানি পড়ছে। রীতি সাদিবের হাত ধরে বলল, এমন করছেন কেন? একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের দু পরিবার সব মেনে নেবে। আপনিও বাড়িতে ফিরে যাবেন, সব ঠিক হয়ে যাবে। সাদিবের হাত ছাড়িয়ে নিয়ে বলল, তা আর হওয়ার নয়। এই স্বপ্ন আমি আর এখন দেখি না। ভালো থেকো, আমার খোঁজ আর করো না। রীতি সাদিবের কথা শুনে কান্নার বেগ বাড়িয়ে দিল। সাদিব, আপনি এটা করতে পারেন না। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি রাগের মাথায় এসব বলছেন। আপনি পারবেন না আমাকে ছেড়ে থাকতে। নিজেকে আর কষ্ট দেবেন না। সাদিব রীতির কথা পাত্তা না দিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ভালো থেকো। সাদিব চলে যাচ্ছে রীতিকে ছেড়ে। রীতি সাদিবের পেছন পেছন সাদিবকে মারানোর চেষ্টা করছে। সাদিব ঘুরে রাগি ফেস করে বলল, আমার পেছনে পেছনে একদম আসবে না। আমাকে একা থাকতে দাও প্লিজ, আসবে না। রীতি দাঁড়িয়ে গেল, তারপর বলল, আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি কথা দিয়েছিলেন আমার হাত কোনো দিনও ছাড়বেন না, তবে আজ কেন চলে যাবেন? সাদিব পেছনে ঘুরছে না, একবারের জন্য রীতিকে দেখছে না, নিজের মতো চলে যাচ্ছে। রীতি কাঁদতে কাঁদতে বসে পড়লো একটা সময়। সাদিব যেন ওর কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে, আর বিড়বিড় করে বলে উঠল, সাদিব, আমাকে ছেড়ে যাবেন না, আমাকে ছেড়ে যাবেন না।
রীতি ঘাস খামচে ধরে কাঁদছে, কেঁদেই যাচ্ছে। আশেপাশে কি হচ্ছে, কে আছে কিছুই পরোয়া করছে না। সাদিব ওর ভালোবাসা ওকে ছেড়ে চলে গেছে। রীতির সামনে কেউ হাঁটু গেড়ে বসেছে। রীতি চোখ তুলে তার দিকে তাকালো, কান্নারত অবস্থায়। সাদিব হাঁটু গেড়ে বসে আছে, ওর চোখের কোনো পানি জমে আছে। রীতি সাদিবকে দেখে কান্না না থামিয়ে আরো বাড়িয়ে দিল। রীতি সাদিবের দু কাঁধে দু হাত রেখে বলল, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমি জানি, আমার রব জানে আমি আপনাকে কতটা চাই, কতটা ভালোবাসি, কিন্তু এইভাবে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আমার হাত পা বাঁধা। আমি আপনার জন্য সব ছেড়ে দিতে পারি, কিন্তু বাবাকে কি করে ছাড়তে পারি? বাবার অপরাধ কি? বাবা আমাকে গতকাল ক্ষমা করেছে এতদিনে, গতকালই কথা বলেছে আমার সাথে, আর আজকে আমি এমন একটা কাজ কি করে করতে পারি? কিন্তু আমি আপনাকে ভালোবাসি খুব, আমার অনেক কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে যাবেন না। রীতির কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যাচ্ছে। কান্নার জন্য কথা ঠিক করে বলতে পারছে না মেয়েটা। সাদিব রীতিকে শান্ত করছে। রীতি রীতি কুল, কান্না বন্ধ করো। রীতি কিছুতেই ঠান্ডা হচ্ছে না, কান্নাও থামাচ্ছে না। সাদিব রীতিকে বলল, এই চুপ করো, নয়তো এখন মারবো খুব। যাচ্ছি না বাবা, কোথাও যাচ্ছি না। এই পাগল মেয়েটাকে রেখে কি যাওয়া যায়? চাইলেও যাওয়া যাবে না, যেমন আজ পারলাম না। রীতি কান্না বন্ধ করে বলল, প্রমিস? সাদিব মুস্কি হেসে বলল, প্রমিস। ভালোবাসি যে খুব। আমিও বাসি, কোনো একদিন সুযোগ পেলে প্রমাণ করে দেব। সাদিব যতই যা বলুক না কেন, ওর ভেতর রাগ না হলেও অভিমানেরও জড়ো হয়েছে। কিন্তু কি করবে, রীতিকে ভালোবাসে যে, খুব বেশি ভালোবাসে। রীতিকে ছাড়া থাকতে পারবে না। রাসেল ভাইয়ের সাথে সাদিবের এত সখ্যতা জনি পছন্দ করছে না, গতকালই বলেছে। সাদিব, তোকে বলেছি না রাসেল ভাইয়ের সাথে এত ভাব বাড়ানোর দরকার নেই। উনি খুব অদ্ভুত একজন মানুষ, ওনার কথাবার্তা সব অদ্ভুত, রহস্যময় একজন মানুষ। আজ পর্যন্ত ওনাকে আমি বুঝতে পারলাম না, তাই আমি ওনাকে যত সম্ভব এড়িয়ে চলি। তুইও এড়িয়ে চলবি। সাদিবের উত্তর ছিল, আরে অদ্ভুত না, ওনার 8 বছরের রিলেশনের গার্লফ্রেন্ড ওনাকে ছেড়ে চলে গেছে, তাই দেবদাস দেবদাস ভাব। ওনার কথায় কাজে তাই অন্যরকম টান আসে, তুই বুঝবি না। সাদিবের রাসেলকে পছন্দ হয়ে গেছে, তাই রাসেলকে মেনে নিচ্ছে। সাদিবের মা রোজ সাদিবের বাবার সঙ্গে ঘ্যান ঘ্যান করে, ছেলের জন্য কান্নাকাটিও করে খুব। সাদিবের বাবা রুট ব্যবহার করলো, তিনিও ইদানিং ছেলের জন্য ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন, কিন্তু নিজের জেদ বজায় রাখছেন। রীতি একবার সাদিবের মায়ের সঙ্গে সাদিবকে নিয়ে কথা বলেছিল। সাদিব জানার পর অনেক রাগ করেছে, তাই আর রীতি এ নিয়ে কথা বাড়ায়নি। রীতির টেস্টের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। রীতি টেনে টুনে পাশ করেছে, যে কিনা সবসময় পরীক্ষায় টপ রেজাল্ট করে। সাদিব রীতির রেজাল্ট জেনে রেগে গেছে আর বলছে, রীতি, তুমি পড়াশোনা বাদ দিয়ে কি করছো? তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে আজকাল বেশি ভাবছো। যদি তাই হয়, আমি কিন্তু তোমার সাথে আর কিছু শেয়ার করব না। তুমি প্লিজ পড়াশোনা ভালো করে করো। ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে তোমার বাবা কিন্তু ভীষণ রেগে যাবে। আমাদের দুজনের প্রবলেমের জন্য তোমার পরিবারে তোমার বাবার স্বপ্ন নষ্ট করার কোনো মানে হয় না। তাই আজ থেকে ফাইনাল পরীক্ষা না হওয়া পর্যন্ত আমার সাথে দেখা করা যাবে না, সারাদিন ফোনে কথা বলা যাবে না, প্রতিদিন সন্ধ্যায় একবার কথা বলা যাবে। রীতি বই খুলে বসে আছে, কিন্তু পড়ায় মন নেই ওর। ওর ইচ্ছে করছে না পড়তে। অপেক্ষায় থাকে কখন সন্ধ্যা হবে আর কখন সাদিবের সাথে কথা বলবে। রীতি ফোন হাতে নিল সাদিবকে ফোন করার জন্য, কিন্তু সাহস পাচ্ছে না। রীতি সাদিবের সব কথা মেনে চলে, একটুও ভুল করতে চায় না, সাদিবকে কষ্ট দিতে চায় না, তাই আর ফোন দেওয়া হয়ে ওঠে না। কয়েকদিন পরে রীতির 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা। রীতি ব্যস্ত সময় কাটাচ্ছে। সন্ধ্যায় সাদিবের সাথে টুকটাক কথা হয়, তবে খুবই অল্প। রীতি ফোন করবে না করেও ফোন করলো সাদিবকে। সাদিব ফোন রিসিভ করতেই রীতি চুপ করে আছে, কথা বলছে না। সাদিব রীতিকে নীরব দেখে বলল, কি হলো, চুপ করে আছো কেন? রীতি সাদিবের কণ্ঠস্বর শুনে কিছুটা সাহস পেল, তারপর বলল, আপনাকে ফোন করলাম, আপনি কি রাগ করলেন? না, রাগ কেন করব? তাহলে বিরক্ত হলেন? সাদিব মৃদু হেসে বলল, যার সাথে আমি সারা জীবন থাকতে চাই, যার কণ্ঠস্বর শোনার জন্য ব্যাকুল হয়ে থাকি, যার কণ্ঠস্বর আমাকে প্রশান্তি দেয়, নতুন করে বাঁচার ইচ্ছে জাগায়, তার কণ্ঠস্বর শুনে আমি বিরক্ত বা রাগ করব? অসম্ভব। আমি তোমার সাথে কড়া ব্যবহার করছি তোমার ভালোর জন্য। পরীক্ষা হয়ে যাক, তারপর দিন রাত কথা বলবো। রীতি ব্যাকুল কণ্ঠে বলল, আপনাকে দেখতে ইচ্ছে করে খুব। সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমাকে না দেখাই ভালো। কেন, এটাও কি বারণ?
আমাকে দেখলে হয় কান্না করবে নয়তো টেনশন করবে, আবার এমনও হতে পারে আর ভালোবাসবে না। আমি আর সেই আগের মতো ড্যাশিং বয় সাদিব নেই, অনেক শুকিয়ে গেছি, চেহারাও নষ্ট হয়ে গেছে। তোমার সাথে দেখা করতে প্রচন্ড ভয় হয়। ভয়? আশ্চর্যজনক কথা। আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না তাই। আর কি বললেন আপনি? আমি আর ভালোবাসবো না? আমি আপনার বাইরের রূপ দেখে প্রেমে পড়েছিলাম এটা ঠিক, কিন্তু কিন্তু আপনাকে জানার পর, বোঝার পর, চেনার পর আপনাকে ভালোবেসেছি। আপনার ভেতরটাকে ভালোবেসেছি, আপনি মানুষটাকে ভালোবেসেছি। সাদিব আবারও বলল, সিরিয়াসলি নিচ্ছ কেন? মজা করেছি। আচ্ছা, রাতে ফোন দিব, এখন একটু বেরোতে হবে, নিজের খেয়াল রেখো। রীতি আচ্ছা বলে ফোন রেখে দিল। রীতির এখন একটু শান্তি লাগছে। সাদিব রাসেল ভাইয়ের সাথে বের হচ্ছে। ওনার সাথে সাদিবের বিভিন্ন জায়গায় যাওয়া আসা হয়। সাদিবের টাকার প্রয়োজন, যা টাকা ছিল এই কয় মাসে ফুরিয়ে গেছে, তাই বাইক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। রাসেল ভাই খদ্দের নিয়ে এসেছে। সাদিব এর আগে অনেকবার ভেবেছিল বাইক বিক্রি করার কথা, কিন্তু অজানা কারণে পারেনি। হয়তো রীতির জন্য। রীতিকে যে বাইকের মালিক বানিয়েছিল ভুলবে কি করে? কিন্তু আজ সাদিব নিরুপায়। রাসেল ভাই খদ্দের সাথে কথা বলছেন, সাদিব উদাসীন ভাবে বসে আছে, কিছু ভাবছে। রাসেল ভাই দামাদামি করে দাম ফিক্স করে সাদিবের কাছে এসে মেঘি হেসে বলল, কাজ হয়ে গেছে ছোট ভাই, এখনই নগদ টাকা দিয়ে দিবে। সাদিব চমকে গেল, তারপর বাইকের দিকে তাকালো। এই বাইকে করে রীতির সাথে কত ঘুরে বেরিয়েছে। রীতিকে কথা দিয়েছিল যতদিন এই বাইক আছে পেছনের সিটে রীতির, কিন্তু কিন্তু আজ এই বাইক অন্য কারো হয়ে যাচ্ছে। সাদিব হুট করে বলল, আমি বাইক বিক্রি করব না। রাসেল ভাই অবাক হয়ে বলল, মানে বিক্রি করবে না মানে কি? এই তো বলছিলে বিক্রি করবে, তাই ওনাকে সাদিব কি বলবে বুঝতে পারছে না। বাইক বিক্রি করব না, কারণ এই বাইক আমার নয়, অন্য কেউ এই বাইকের মালিক, আমি ধার নিয়েছি। রাসেল ভাই বিরক্তি নিয়ে সাদিবের দিকে চেয়ে আছে, তারপর বাইক নিয়ে চলে গেল। রীতির বাইক করবে না বিক্রি। সাদিব রীতির কথা শুনে রীতির আকুলতা দেখে রীতির সাথে দেখা করতে এসেছে, না এসে পারেনি। রীতি সাদিবকে দেখে কান্না করে দিয়েছে। সাদিব সুঠাম দেহের অধিকারী, কিন্তু এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। রীতি চোখের পানি মুছে আমতা আমতা করে বলল, সাদিব, চেহারার এই হাল কি করে করেছেন? আপনি কি শুধু সিগারেট খান নাকি অন্য কিছু? সাদিব চমকে রীতির দিকে তাকালো। রীতির সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল। সাদিব বলল, মানে কি? রীতি সংশয় কাটিয়ে বলল, অন্য কিছু খান নাকি? মানুষ ডিপ্রেশনে অনেক ভুল করে ফেলে, অনেকে অনেক কিছুর উপর আসক্ত হয়ে পড়ে। আপনি কি সেরকম কিছু? আমি কি বলতে চাচ্ছি? সাদিব আমতা আমতা করে বলল, সেরকম কিছু না, তুমি কি আমায় তেমন ভাবো? রীতি সাদিবের দিকে তাকিয়ে বলল, না, তবে আপনি অনেক বদলে গেছেন। দুজনেই চুপ। সাদিব নিজেও জানে ও বদলে যাচ্ছে কিভাবে। রীতিকেও মিথ্যে বলছে। গতকালই মদের বোতলে কয়েক চুমুক দিয়ে মাতাল হয়ে মাতলামি করেছে, বাবাকে উল্টোপাল্টা কথা বলেছিল। রীতি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সিগারেটটা ছাড়তে পারেন না? সাদিব রীতির চোখের দিকে তাকিয়ে রীতির ভিতরের গভীর ব্যথাটা লক্ষ্য করছে। রীতির মুখ একটা কথা বলেও রীতির চোখে সাদিব হাজারো অভিযোগ দেখতে পাচ্ছে। সাদিব বলল, চেষ্টা করছি কিন্তু পারছি না। সিগারেট না খেলে অস্থির অস্থির লাগে, এই সিগারেটই আমার অস্থিরতা কাটাতে পারে। আপনি শিক্ষিত ছেলে, আপনি জানেন আপনি কি করছেন, নিজের কতটা ক্ষতি করছেন। আমার আপনাকে বোঝানোর প্রয়োজন নেই, সবটাই আপনি বোঝেন। সাদিব মাথা নিচু করে আছে। রীতি বাতাসে উড়ন্ত সাদিবের এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বলল, জেদ ছেড়ে দিন, বাড়িতে ফিরে যান। আপনার ইগোতে বাঁধবে জানি, বাধাই স্বাভাবিক। তাই আমি সাবিয়ার আন্টিকে বলবো ওরা যাতে আপনাকে নিয়ে যায়। আঙ্কেলকে বলবে ওরা আপনাকে জোর করে বাড়িতে নিয়ে এসছে। আঙ্কেল নিশ্চয়ই রাগ করবে না। সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার এই কথাটা আমি রাখতে পারবো না। আমার বাবা তোমার বাবার মতো নয়, তেমন হলে আমি তার জন্য সব করতে পারতাম। এতদিনে ওনার মন গলেনি, তা তো বোঝাই যায়। ওনার লাইফে আমার জায়গা কতটুকু। এরপর রীতির আর কিছুই বলা থাকে না। সাদিব পার্কের সামনে মানুষজনকে উপেক্ষা করে রীতির কোলে মাথা রাখলো। রীতিও কিচ্ছু বলল না, সাদিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রীতি সাদিবকে বলল, কতদিন আপনার গান শুনি না। সাদিব চোখ খুলে বলল, গিটার বাড়িতে রেখে এসেছি। রীতি বলল, খালি গলায় শোনান। সাদিব রীতির কোল থেকে উঠে বসে হাসি হাসি মুখে বলল, যাবে আমার সাথে? রীতি অবাক হয়ে বলল, সেখানে? সাদিব ভ্রু না চালো। রীতি বুঝতে পেরেছে সাদিব ওকে কোথায় নিয়ে যেতে চায়।
সেই ব্রিজে, সাদীপের পছন্দের জায়গা। রীতিও রাজি হয়ে গেল। সাদীপ বলল, দেরি হওয়ার জন্য বকাও খেতে পারো বাড়িতে। রাজি। সেদিন খুব সুন্দর সময় কাটিয়েছে দুজন। গভীর রাত, ঝিঝি পোকারা ডেকে যাচ্ছে কিন্তু ক্লান্ত হচ্ছে না। মাঝে মধ্যে দুই একটা পাখি ডেকে উঠছে। চারদিকে নীরব নিস্তব্ধ। এমন সময় এক জোড়া চোখ জেগে আছে। শুধু জেগে নেই, সেই চোখ জোড়া থেকে অঝোর ধারায় পানি পড়ছে। রীতি বিছানায় শুয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে, সাথে অশ্রু বিসর্জন দিচ্ছে। সাদীপের সাথে যোগাযোগ নেই অনেক দিন। রীতি হাজারো চেষ্টা করে সাদীপের খোঁজ পাচ্ছে না। রীতির ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সাদীপের খোঁজ নেই, ফোন অফ। রীতি পরীক্ষার ব্যস্ততার মধ্যে যথাসাধ্য চেষ্টা করছে সাদীপের খোঁজ নেওয়ার, কিন্তু কোনো খোঁজই পায়নি। রীতি ভেবেছে সাদীপ হয়তো ইচ্ছে করে এমন করছে, যাতে শুধু রীতির পড়ার দিকে ফোকাস পড়ে। পরীক্ষা শেষ হতে না হতেই সাদীপ ওকে ফোন করে নেবে। আজ রীতির পরীক্ষা শেষ। রীতি বিকেল থেকে ফোন হাতে অপেক্ষা করছে, কিন্তু সাদীপের ফোন আসেনি। কত রাত হয়ে গেছে, রীতির অপেক্ষার প্রহর কাটে না। সকালবেলায় রীতি আবারও সাবিয়াকে ফোন করলো, কিন্তু সাদীপ সেখানেও যায়নি। রীতি নাস্তা করতে বসেছে, এমন সময় ফোনটা বেজে উঠল। রীতি ফোন দ্রুত রিসিভ করলো। জনি ফোন করেছে। হ্যাঁ ভাইয়া বলুন। রীতি, সাদীপ এসেছিল সকাল সকাল, এসেই কিছু একটা নিয়ে সাথে সাথে চলে গেছে। আমি ওকে তোমার কথা বলার সুযোগ পাইনি। ও দেয়নি, তবে ওর বাইক রেখে গেছে। রীতি বিচলিত হয়ে বলল, সাদীপ ঠিক আছে তো? জনি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মনে হয় নেশা টেশা করে, ওর ফেস তাই বলছিল। রীতি জনির কথা মোটেও বিশ্বাস করলো না। রীতির প্রচন্ড রাগ হচ্ছে, কিন্তু দমিয়ে বলল, আপনি আছেন তো? আমি আসছি আপনার ফ্ল্যাটে। বাইক যেহেতু রেখে গেছে, আবার আসতে পারো। ঠিক আছে, এসো। রীতি একা একা একজনের ফ্ল্যাটে যাওয়ার সাহস পাচ্ছে না, তাই রাইসা আর আদনানকে ফোন করে নিল। ওরা তিনজন মিলে জনির ফ্ল্যাটে গেল। রীতি সাদীপ যে রুমে থাকতো সেখানে গিয়ে ওর জামা কাপড়গুলো নেড়ে নেড়ে দেখছে। মনে মনে বলছে, সাদীপ আপনি কোথায় আছেন? প্লিজ একটু আসুন, একবার আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনাকে একটু দেখতে চাই। আপনি কোথায় চলে গেছেন? আপনার কি আমার কথা মনে পড়ছে না? রীতি সাদীপের জামা কাপড়গুলো আবারও গুছিয়ে রাখছে। রীতি অধীর আগ্রহ অপেক্ষা করছে সাদীপের। অপেক্ষা করতে করতে রাইসা আর আদনান বিরক্ত হয়ে পড়েছে। রীতিকে বারবার বলছে যেন চলে যাওয়ার কথা, কিন্তু রীতি যাবে না বলে দিয়েছে। জনিও কাজের জন্য বের হয়ে গেছে। রাইসা আর আদনান রীতিকে নিতে পারছে না, আর যেতেও পারছে না রীতিকে ছেড়ে, তাই ওর সাথে বসে আছে। অবশেষে সন্ধ্যা নেমে আসছে। রীতির বাড়ি থেকে ফোনের পর ফোন আসায় রীতি বাধ্য হলো বাড়িতে যেতে। বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে সে। রীতির বাবা মাও রীতিকে ডাকেনি, একা ছেড়ে দিয়েছে। তারা বুঝতে পারছে রীতির কিছু একটা হয়েছে। ওকে কোনো প্রশ্ন না করাই ভালো এই মুহূর্তে। এভাবে কেটে গেছে কয়েকদিন, আরো বেশ কয়েকটা দিন। রীতি পাগলের মতো খুঁজছে সাদীপকে, কিন্তু তার কোনো হদিসই নেই। রীতির মনে হচ্ছে প্রেমের প্রথম গল্পটা শুধু হলো, শেষটা অনিশ্চিত। কত সুন্দর ছিল প্রথম দিনগুলো, ভালোবাসায় মাখা। আস্তে আস্তে সব কেমন মিলিয়ে যাচ্ছে। সবকিছু এখন গল্প কথা ছাড়া আর কিছুই নয়। গল্প উপন্যাসেও হাজারো ব্যর্থ প্রেমের কাহিনী পড়েছে। সুন্দর সুন্দর প্রেম ভালোবাসাগুলো মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যেতে দেখেছে। তবুও ভালোবেসেছে। রীতি বুক ভার করে বসে আছে। রীতির মা লাঞ্চ করতে ডাকছে রীতিকে, কিন্তু রীতি খাবে না বলে দিয়েছে। তখনই রীতির ফোন বেজে উঠল। দিয়া ফোন দিয়েছে। রীতি নির্লিপ্তভাবে ফোন রিসিভ করলো। দিয়া উচ্ছ্বাস প্রকাশ করে বলল, সাদীপ ভাইয়ের খোঁজ পাওয়া গেছে, ভাই এখন বাড়িতে। রীতির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। রীতি যেভাবে ছিল সেভাবেই সাদীপের সাথে দেখা করার উদ্দেশ্যে বের হলো। রীতি উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে, কোনো দিকে ওর হুঁশ নেই। চোখের কোণ চিকচিক করছে পানিতে, খুশির জোয়ার ভেসে যাচ্ছে। রীতির মা রীতিকে পার্স আর মোবাইল হাতে ঝড়ের গতিতে বেরিয়ে আসতে দেখে পেছন পেছন দ্রুত পা ফেলে রীতিকে ডাকছে। রীতির মায়ের কথা গেটের সামনে গিয়ে কানে এলো। রীতি পেছনে ঘুরে উচ্ছ্বাস প্রকাশ করে বলল, মা, সাদীপকে পাওয়া গেছে। আমি ওনাদের বাড়িতে যাচ্ছি, তুমি চিন্তা করো না, চলে আসবো। রীতি ওর মাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত বেরিয়ে গেল। রীতির মা সাদীপের সন্ধান পাওয়ায় খুশি হলো। রীতির ও বাড়িতে যাওয়ার পর সবাই কি রিয়াকশন দেবে সেটা ভেবেই তার পিলে চমকে যাচ্ছে। রীতির বাবা যদি খারাপ আচরণ করে, তবে রীতিকে যদি আজে বাজে কথা বলে, রীতির যেন রাস্তা শেষ হচ্ছেই না। এক সমুদ্র পিপাসা নিয়ে সাদীপকে দেখতে যাচ্ছে সে। রীতির আবার অভিমানও হচ্ছে, সাদীপ এতদিন কোথায় ছিল, কেন যোগাযোগ করেনি ওর সাথে? বাড়িতে ফিরে এসেছে, তাহলে ওকে কেন জানায়নি? রীতির এত কিছুর মাঝে এটা ভেবে ভালো লাগছে যে সাদীপ বাবার সঙ্গে সব মিটিয়ে নিয়েছে। রীতি সাদীপের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে। প্রায় ছ মাস হবে এই বাড়ি ছেড়েছে।
রীতি দীর্ঘশ্বাস ছেড়ে গেটের ভেতরে প্রবেশ করলো। সাদিবের নাম্বারে ফোন করেছে গাড়িতে বসে, কিন্তু অফ এসেছে বারবার। তারপর সাবিয়ার নাম্বারে ফোন করেছে। সাবিয়া কেমন ভাবে যেন কথা বলছিল, মনে হচ্ছে কিছু লুকাচ্ছে। বারবার বলল, তুমি এসে দেখে যাও। রীতি কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজালো। কলিং বেল বাজাতেই দরজাটা খুলে গেল। সাবিয়া দরজা খুলেছে। সাবিয়াকে দেখে মনে হচ্ছে ও যেন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজার অপেক্ষায় ছিল। বেল বাজার সাথে সাথেই দরজা খুলে দিল। সাবিয়া শুকনো এসে রীতিকে ভেতরে আসতে বলল। সাদিবের মা বাবা ড্রয়িং রুমে বসেছিলেন। রীতিকে দেখে দাঁড়িয়ে গেলেন। সাদিবের বাবা রক্তচক্ষু নিয়ে বলল, ও এখানে কি করছে? আমার ছেলের জীবনটা নষ্ট করে শান্তি হয়নি? আজ আবার কেন এসেছে? নতুন করে আবার কি চাই? রীতি মাথা নিচু করে নিল। রীতি সাদিবের বাবার সাথে মোটেও তর্ক করতে চায় না। ওরা এখন সাদিবকে দেখা চাই, সাদিবের সাথে কথা বলা চাই। সাবিয়া বলল, বাবা প্লিজ, ভাইয়ার এই মুহূর্তে রীতি আপুকে প্রয়োজন, আমি আপুকে নিয়ে যাচ্ছি। সাদিবের বাবা বলল, ও এখন ঘুমিয়েছে, রীতিকে দেখলে আবার পাগলামি শুরু করে দিতে পারে। আমি আর সাদিবকে কষ্টে দেখতে পারবো না। অনেক কষ্টে ওকে খুঁজে বের করেছি, ওকে বাড়িতে এনেছি। সাবিয়া আকুতি নিয়ে বলল, ভাইয়ার অসুস্থতার জন্যই রীতি আপুকে প্রয়োজন। ওর জন্যই এই অবস্থা, ওকে দেখলে সুস্থ হবে। সাবিয়া এতক্ষণ বাবাকে বোঝানোর চেষ্টা করলো, এখন কিছুটা রাগ নিয়ে বলল, বাবা সত্যি কি তাই? তোমার এখনো মনে হচ্ছে ভাইয়ার এই অবস্থার জন্য রীতি আপু দায়ী? তুমি এখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছো? তুমি আমি সবাই জানি আমাদের পরিবার আজ এই অবস্থায় কেন। নিজের দোষ অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিও না। সাদিবের মা নীরবে চোখের পানি মুছছে। সাদিবের বাবা মেয়ের কথা শুনে তাজ্জব হয়ে যাচ্ছে। সাবিয়া কাঁদতে কাঁদতে বলল, যে মেয়েকে এত দোষারোপ করছো, সেই মেয়ের জন্য আজ সম্মানের সহিত সমাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছো, নয়তো আজ সবাই ছি ছি করতো একজন ধর্ষিতার বাবা বলে। সাবিয়ার বাবা আর মা দুজনেই সাবিয়ার দিকে চমকে তাকালো। সাবিয়ার বাবা সাবিয়ার মায়ের দিকে তাকালো। সাবিয়ার মায়ের চোখেও বিস্ময় দেখতে পাচ্ছে। সাবিয়ার মা কাঁপা কাঁপা গলায় বলল, কি 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 বলছিস? ধর্ষিতা মানে? রীতি সাবিয়ার হাত ধরে বলল, বাদ দাও, পুরনো কথা তুলে কি হবে? সাবিয়া বলল, না আপু, বলতে দাও। ভাইয়ার জন্য এতদিন বলতে পারিনি, ভাইয়া বারবার আটকিয়ে দিয়েছে। এই আমি আজ এত সুন্দর লাইফ ফিল করছি কার জন্য? সেদিন তোমরা না গেলে, ভাইয়াকে তুমি না জানালে কি হতো আমার? হয়তো আত্মহত্যা করতাম, আজ বাবা মা এক সন্তান হারা হতেন। সাবিয়ার মা এসে সাবিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে খুলে বল। সাবিয়া কিছুটা ভয় পেল, মাথা নিচু করে বলল, একটা ছেলে আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে ফাঁসিয়ে ওর ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল মিথ্যে বলে। সাবিয়ার মা ভয় পেয়ে সাবিয়াকে ছেড়ে দিল। রীতি বলল, আন্টি আমি বলছি, ওকে আর ফোর্স করবে না। সেদিন ওর কোনো ক্ষতি হয়নি, আমরা তার আগেই চলে গিয়ে ওকে রেস্কিউ করেছি। তখন আমরা এই বাড়িতে নতুন এসেছি, কাউকে চিনতাম না তখন। সাবিয়া আর দিয়ার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। তখন আমি সাবিয়ার কাছ থেকে ওই ছেলের ব্যাপারে শুনেছি। ওই ছেলেকে অন্য মেয়ের সঙ্গে দেখেছিলাম, বুঝতে পেরেছিলাম ছেলেটা ভালো না। সাবিয়াকেও বলেছিলাম, কিন্তু বিশ্বাস করেনি। তাই সাবিয়াকে বলেছিলাম, যার ফলশ্রুতিতে ওর জন্য বডিগার্ড রাখা হয়, যে দূর থেকে ওকে সেফটি দেবে। তারপরে এই ঘটনা ঘটে। আমি আর সাদিব সময় মতো চলে যাই, তারপর সাবিয়াকে নিয়ে আসি। সাবিয়ার মা বাবা দুজনেই হতবাক। এত বড় ঘটনা ঘটে গেছে কেউই জানে না। সাদিবের বাবা ভাবছেন সেদিন কিছু হলে তার মেয়ের কি হতো। তার মেয়ে লজ্জায় আত্মহত্যা করত। তিনি চুপ করে সোফায় বসে পড়ল। সাবিয়া চোখের পানি মুছে রীতিকে ইশারা করল। রীতি মুচকি এসে সাদিবের রুমের দিকে গেল। দরজা খুলতেই বুক ঢিপ ঢিপ করছে। কতদিন পর দেখবে, কিভাবে দেখবে, কোন অবস্থায় পাবে। রীতি দরজা খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জোরে নিঃশ্বাস নিয়ে ভেতরের দিকে তাকালো। সাদিব ঘুমিয়ে আছে। রীতি পা টিপে টিপে বিছানার কাছে গেল। বিছানার কাছে যেতে রীতির বুক ছ্যাদ করে উঠল। মুখের হাসি মিলিয়ে গেল। সাদিবের চোখগুলো গর্তে ঢুকে গেছে, দু গাল যেন ভেতরে ঢুকে গেছে। শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাড়গুলো স্পষ্ট হয়ে গেছে। তার চেয়ে বড় কথা হলো হাতে ব্যান্ডেজ করা। রীতি যেন সাদিবকে চিনতেই পারছে না। রীতি সাদিবের অবস্থা দেখে কেঁদে দিল। তারপর বাইরে গিয়ে সাদিবের বাবার সামনে গিয়ে দাঁড়ালো। কি দোষ ছিল সাদিবের? কোন অপরাধের শাস্তি পেল? ভালোবাসার, নাকি শুধুমাত্র আমাকে ভালোবাসার? আমার প্রতি এত রাগ আপনার, এত ঘৃণা করেন আমাকে? কেমন বাবা আপনি? নিজের ইচ্ছার জন্য ছেলেকে ধ্বংসের মুখে ফেলে দিলেন। বাবা তো সেই হয় যে কিনা সকল বিপদ আপদে মাথার উপর ছায়া হতে পারে।
আমার বাবার আপনার মতো টাকা নেই, কিন্তু আমরা তার কাছ থেকে সব পেয়েছি। তিনি সব সময় আমার মাথার উপর ছায়া হয়েছিলেন, সকল বিপদ আপদ থেকে আগলে রাখে, ঢাল হয়ে দাঁড়ায়। আমার জন্য আপনার সব অপমান মেনে নিয়েছে, কারণ তিনি একজন আদর্শ বাবা। আপনি কি করেছেন আপনার ছেলের জন্য? সাদিব আপনাকে কতটা ভালোবাসে, কতটা মিস করেছে সেটা আমি জানি। রীতি কাঁদতে কাঁদতে বসে পড়লো, ও শরীর যেন চলছে না। শুধু টাকাকে বড় দেখেছেন, টাকার চেয়ে সম্পর্ককে বড় করে দেখেছেন। সেই টাকার জন্য সম্পর্কগুলোর আজ কি অবস্থা দেখুন। সাবিয়া রীতিকে উঠিয়ে দাঁড় করালো, তারপর সাবিয়ার কাছে সব জানতে পারলো। সাদিব ড্রাগ অ্যাডিক্টেড, নেশার করে কারোর সাথে মারামারি করছিল, আর তাতেই হাত কেটে গেছে। সেখান থেকে ওকে বাড়িতে আনা হয়। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিয়েছে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাতেই ঘুমিয়ে পড়েছে। না জানি ঘুম থেকে উঠে কি পাগলামি করে। রীতি সাদিবের ড্রাগ নেওয়ার কথা শুনে স্তব্ধ হয়ে গেল। এসব কিভাবে হলো? রাসেল নামক ব্যক্তি ভাইয়াকে ড্রাগ দিয়েছে, কিন্তু এটাই বুঝতে পারছি না ভাইয়া কেন ড্রাগ নিল। সে তো এমন নয়, আমার মনে হচ্ছে কোনো রহস্য আছে। রীতি চোখের পানি মুছে সাদিবের পাশে বসে সাদিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ঘন্টা খানেক পরে সাদিব অনুভব করে কেউ ওর খুব কাছে মাথায় হাত দিয়েছে। মনে হচ্ছে এখনই গলা চেপে ধরবে। সাদিব চোখ বন্ধ অবস্থায় মাথায় হাতটা ধরে মোচড় দিতে রীতি আহ করে চিৎকার করে ওঠে। সাদিব মেয়েলি কণ্ঠ শুনে চোখ খুলে উঠে বসে রীতিকে দেখে। রীতি হাত জ্বলছে, হাতে ব্যথা পেয়েছে খুব। সাদিব রীতিকে দেখে বলল, তুমি? সরি, আমি বুঝতে পারিনি। তোমার খুব লেগেছে? কোথায় লেগেছে? রীতি সাদিবের এমন অদ্ভুত ব্যবহার দেখে আবারও কেঁদে দিল। সাদিব রীতির কান্না দেখে ব্যস্ত হয়ে পড়ল। তোমার খুব লেগেছে তাই না? আমি সত্যি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম অন্য কেউ আমার গলা চেপে ধরবে। রীতি বলল, না, আমার লাগেনি। তবে কাঁদছো কেন? রীতি ঠোঁট ফুলিয়ে বলল, আপনি এতদিন কোথায় ছিলেন? আমাকে কি ভুলে গেছেন? সাদিব মাথা নিচু করে নিল। রীতি আবারও বলল, ভুলে গেছেন? সাদিব মাথা ডানে বামে বাড়িয়ে ইশারায় না করলো। ভুলিনি, তবে মনে রাখার মতো কাজ করিনি, তাই দূরে সরিয়ে রেখেছি। এই দেখো, আমি আর সেই সাদিব নেই যাকে তুমি ভালোবাসতে। ভালোবাসতাম না, ভালোবাসি। আমি এখনো বাসি, সব সময় বাসবো। সাদিব রীতির কথা শুনে চোখ লাল করে বলল, চলে যাও। এখানে কেন এসেছো? তোমাকে কে আসতে বলেছে? চলে যাও, তোমাকে যেন এখানে না দেখি। রীতি সাদিবকে বলল, এমন করছেন কেন? কি করেছি আমি? তোমাকে এখন আমি আর ভালোবাসি না। এখন আমি ড্রাগ, সিগারেট আর মদকে ভালোবাসি। রীতি সাদিবের কথা পাত্তা না দিয়ে সাদিবকে শক্ত করে জড়িয়ে ধরল। আপনি না বাসলেও আমি বাসি, এটাই যথেষ্ট আমার জন্য। সাদিব রীতিকে অগ্রাহ্য করতে চাইলেও পারছে না। রীতি কখনো সাদিবের এত কাছে আসেনি, আর না সাদিব কখনো রীতিকে এত কাছে চেয়েছে। সাদিব নিজেও চোখের পানি ছেড়ে দিল। ওর জীবনটা এমন না হলেও পারত। সাদিব ও রীতিকে জড়িয়ে ধরলো শক্ত করে, নিজের সাথে মিশিয়ে ফেলতে ইচ্ছে করছে। রীতিকে নিজের কাছে এমন ভাবে রাখতে ইচ্ছে করছে যাতে কেউ কেড়ে নিতে না পারে কখনো। রীতি, আমি নষ্ট হয়ে গেছি। আমি আর তোমার যোগ্য নেই। আমি কেন এমন হয়ে গেলাম রীতি? আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। তোমার জীবনটা ধ্বংস করো না। আমাকে ভুলে যাও, আমার সাথে নিজেকে জড়িও না। রীতি সাদিবকে ছেড়ে দিল। নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু আপনাকে নয়। আপনি কালও আমার ছিলেন, আজও আমার আছেন। রীতি সাদিবের চোখের পানি মুছে সাদিবের গালে হাত দিয়ে বলল, আপনার চোখে পানি মানায় না। আপনার ঠোঁটের কোণে সেই হাসিটা চাই। সব সময় আপনার ঠোঁটে যে মিষ্টি হাসি লেগে থাকতো, সেই হাসি। সাদিব বলল, তা আর সম্ভব না। আমি নেশার জগতে তলিয়ে গেছি। সব সম্ভব, চাইলেই সব সম্ভব। আপনি চেষ্টা করুন, পারবেন। আমার জন্য চেষ্টা করুন। রীতি আগতি নিয়ে সাদিবের দিকে তাকিয়ে আছে। সাদিব রীতির গালে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল। রীতি সাদিবের কাজে বিষম খেলো কিছুটা। এর আগে সাদিব কখনো চুমু খায়নি, হাতের পাতা ছাড়া। তোমার কি মনে হয় আমি পারবো? আর কিছুক্ষণ গেলেই আমার শরীর থরথর করে কাঁপবে ড্রাগের জন্য। নিজেকে পাগল মনে হবে, খুব ভয়ানক হবে, খুব ভয়ানক হয়ে উঠবো। সামনের মানুষকে আঘাত করতে পিছুপা হব না, হিতাহিত বোধ হারিয়ে ফেলবো। পারতে হবে আপনাকে, আপনি পারবেন। আমার বিশ্বাস আছে আপনার উপর। সাদিব রীতিকে আবারও জড়িয়ে ধরে বলল, আমি বাঁচতে চাই রীতি, আমি তোমার সাথে বাঁচতে চাই। আমাকে ছেড়ে যেও না রীতি। যাব না, কখনো যাব না। আমি এই কয়েক মাসে আপনাকে পাগলের মতো খুঁজেছি, এখন পেয়েছি যখন আর হারাতে দিব না।
রীতি সাদিবের জন্য খাবার এনে সাদিবকে খাইয়ে দিল। সাদিবের অস্থির অস্থির লাগছে। রীতি ব্যাপারটা বুঝতে পেরে বলল, সিগারেট চলবে? সাদিব কোনো উত্তর দিল না। রীতি আর সাদিব সাথে দাঁড়িয়ে আছে। সাদিব সিগারেটে ধোঁয়া উড়াচ্ছে। রীতি ওর সাথে দাঁড়িয়ে আছে। রীতি কিছু একটা ভাবছে। সাদিবকে কিভাবে সুস্থ করানো যায়, কি করবে, এসব বুঝতে পারছে না রীতি কি করবে। রীতি ভাবনার বাদ দিয়ে বলল, বিশ্বাস রাখুন আমার উপর, একদিন আমি আর আপনি সুস্থ, গোধূলি দেখব। সন্ধ্যা নেমে এসেছে। সাদিব রীতিকে কিছুতেই যেতে দেবে না, পাগলামি শুরু করে দিয়েছে। রীতি সাদিবকে বোঝাতে পারছে না। ওর বাবা বাইরে দাঁড়িয়ে আছে, ফোন করেই যাচ্ছে। সাদিব আমি আবার আসবো, সত্যি বলছি। রীতি সাদিবকে বুঝিয়ে শুনিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেল। সাদিব চুপচাপ বসে আছে রীতির ঠোঁট ছোঁয়ানো জায়গায় হাত দিয়ে। রীতি বের হতেই সাদিবের বাবা বলল, রাত হয়ে যাচ্ছে, তুমি একা এতটা পথ যাবে কি করে? রীতি বলল, বাবা এসছেন আমাকে নিতে, বাইরে দাঁড়িয়ে আছেন। সাদিবের বাবার মনে পড়েছে রীতির বাবাকে কি না কি বলেছিল। হতাশ এমন একটা শব্দ যা কাটিয়ে উঠতে না পারলে ধ্বংসের দিকে এগিয়ে যায়। শক্ত মানুষগুলো অনেক সময় ভেঙে পড়ে পরিবারের চাপে। তাদের অবহেলা, জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেয়া তাদের সন্তানদেরকে বিপথে চালিত করে। কিছু মানুষ সব সময় অটকেতে থাকে, সুযোগ খোঁজে, সুযোগ বুঝে তাদেরকে বিপদে নিয়ে আসে। আর সেই মানুষটি যদি মানসিকভাবে ভেঙে পড়ে, দুর্বল হয়ে পড়ে, তবে তো কথাই নেই, নিয়ে আসে মাদকের জগতে। মাদকাসক্ত হওয়ার অন্যতম কারণ কৌতূহল, হতাশা, বেপরোয়া জীবনযাপন। তবে হতাশা অন্যতম কারণ। আজকাল মেয়েরা ভুল করলে ঘরবন্দি করে দেয়, আর ছেলেরা কোনো ভুল করলে মা বাবা বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। যারা রাগের বশে বাড়ি থেকে বের হয়ে যায়, তারা সেম ক্যারেক্টার নিয়ে বাড়িতে ফিরে আসে না। অনেক চেঞ্জ চলে আসে তাদের মধ্যে। বাড়ি থেকে বের হয়ে তারা নিজেকে স্বাধীন ভাবে, যা খুশি তা করার ক্ষমতা রাখে। অদম্য ইচ্ছে তাদের মধ্যে চলে আসে। বাবা মা ভাবে যখন পেটে টান পড়বে চলে আসবে, এই জেদ বজায় রেখে বসে থাকে। কিন্তু পেটে টান পড়ে চলে আসার আগে তাদের সন্তান সর্বদিক দিয়ে নষ্ট হয়ে যায়, বিগড়ে যায়, বিভিন্ন বদ অভ্যাস আর বদ চরিত্রের অধিকারী হয়ে যায়। রীতি বাবার সামনে গিয়ে মাথা নিচু করে রেখেছে। ওর কেন জানি মনে হচ্ছে বাবা খুব রেগে আছেন। রীতি মিনমিন করে বলল, বাবা আই এম সরি, আসলে এতদিন সাদিব নিখোঁজ ছিল, তাই নিজেকে ধরে রাখতে পারিনি ওনার ফেরার কথা শুনে। রীতির বাবা বলল, ঠিক আছে, এখন বাড়িতে চলো। রীতি আর রীতির বাবা হঠাৎ গেট খোলা শব্দ পেল। দুজনেই আকস্মিক শব্দে পেছনে ঘুরে তাকালো। সাদিবের বাবা আসছে। দুজনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ততক্ষণে সাদিবের বাবা ওদের কাছে এসে দাঁড়িয়েছে। কিছু বলতে চাইছেন কিন্তু পারছে না। সাদিবের বাবা নিজেকে স্বাভাবিক করে বলল, আসলে আমার বলার মুখ নেই, তবুও বলছি, আমাকে ক্ষমা করবেন। আমার অন্যায় শাস্তি আমি আমার ছেলেকে দিতে চাই না। সাদিবকে নিয়ে আমি অনেক বড় কথা বলেছিলাম, অনেক অহংকার করেছি, আর আমার সেই অহংকার চূর্ণ হয়ে গেছে। আজ আমার ছেলের জীবন বিপর্যয়ের মুখে। এসব আমার জন্য হয়েছে। আমি যদি ওর উপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে না দিতাম, তাহলে হয়তো আজ এমনটা হতো না। আমি আপনার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, আর এর শাস্তি আমি পাচ্ছি। দয়া করে আমাকে মাফ করে দিন, আর আমার ব্যবহারের জন্য অনুতপ্ত, লজ্জিত। রীতির বাবা ইতস্তত বোধ করছেন। মেয়ের দিকে কনফিউশন নিয়ে তাকালো। নেহাত ভদ্রলোক, তাই ভদ্রতা করেই বলল, কি করছেন? হাত জোর করছেন কেন? নিজেকে অসম্মানিত করবেন না, আমি সব ভুলে গেছি। সাদিবের বাবা খুশি হয়ে গেল রীতির বাবার কথা শুনে। তারপর অনুনয়ের সুরে বলল, আরেকটা কথা বলবো, যদি রাখেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলুন। সব ভুলে গিয়ে সাদিবকে মেনে নিন। আমি বুঝতে পেরেছি ওরা একে অপরকে কতটা ভালোবাসে। ওদের ভালোবাসা লোক দেখানো না। রীতির বাবা চুপ করে আছেন। এই ব্যাপারে তিনি কিছু বলতে পারছেন না। রীতির বাবাকে চুপ করে থাকতে দেখে বললেন, ভাই কিছু বলুন, আমার ছেলেটা মরে যাবে। আমি স্বার্থপরের মতো কথা বলছি জানি, কিন্তু কি করব, ছেলে মেয়ের জন্য বাবা মাকে নির্লজ্জ হতে হয়। তাই নির্লজ্জ হয়ে আপনার কাছে হাত জোর করছি। আমার ছেলেটা মরে যাবে। আমি হুট করে কিছু বলতে পারবো না, আমাকে আগে এ বিষয়ে ভাবতে হবে, পরিবারের সাথে ডিসকাশন করতে হবে, তারপর। ঠিক আছে, আগামীকাল আপনারা আসুন আমাদের বাড়িতে, তখনই কথা হবে। আচ্ছা, আজ তাহলে আসি। সাদিব মাঝরাতে উঠে পাগলামি শুরু করে দিয়েছে। ওর নিজেকে পাগল পাগল লাগছে। ওর সারা শরীর কাঁপছে, মাথা কেমন জানি করছে, শরীর কামড়াচ্ছে, নিজেকে ব্যালেন্স করতে পারছে না। সাদিব নিজের দুহাত নিজের নখ দিয়ে আশ্রয় দিচ্ছে, নিজের চুল ধরে টানছে। কেউ ওকে থামাতে পারছে না। সাবিয়া ডাক্তারকে ফোন করলো। তারপর তার কথা মতো একটা ইঞ্জেকশন নিয়ে সাদিবের শরীরে পুশ করার চেষ্টা করছে।
অভি সাদিবের বড় বোনের ছেলে, সেও মামাকে ভয় পাচ্ছে প্রচুর। মায়ের পেছনে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে, যার কিনা সাদিব মামা বলতে জান ছিল। সাদিবের মা বাবা সাদিবকে জোর করে ধরে ইঞ্জেকশন দিয়ে দিল। সাদিব নিস্তেজ হয়ে পড়ল। ধীরে ধীরে ওকে ধরে খাটে শুয়ে দিল। সাদিবের বাবা মা সবাই বেশ চিন্তায় পড়ে গেল, সাদিবকে কি করে ঠিক করবে। সাদিবের মা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন, সাদিবের পাশে বসে সাদিবের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। পরের দিন রীতির বাবা মা সাদিবদের বাসায় গেল। রীতি অস্থিরতায় ভুগছে, ঘর জুড়ে পায়চারি করছে, নখ কামড়ে যাচ্ছে, কোনো কিছুতে মন বসাতে পারছে না। ও বাড়িতে কি হচ্ছে এসব ভেবেই ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে বারবার। সাদিবের বাড়িতে আলোচনা সভা বসেছে। আলোচনার বিষয় হচ্ছে সাদিব রীতির সম্পর্কের পরিণতি। রীতির বাবা বলল, দেখুন, এত কিছু হওয়ার পরও আমি এখানে এসেছি আমার মেয়ের জন্য। আপনি গতকাল বললেন না যে ছেলে মেয়ের জন্য বাবা মা নির্লজ্জ হতে পারে? ঠিক তাই, রীতি আমার অনেক আদরের মেয়ে, আমি চাই ও সুখে থাক। সাদিবের মা বলল, রীতিকে নিয়ে আমার কোনো কালেই সমস্যা ছিল না। এখানে ওর কোনো অযত্ন হবে না। আমি ওকে ওর মায়ের মতো আগলে রাখবো। আর আপনারা সাদিবকে জানেন সাদিব রীতির প্রতি কতটা সিরিয়াস। সাদিব এখন একটু অসুস্থ, কিন্তু নিজের ছেলে বলে বলছি না। সাদিবের মতো রীতিকে কেউ ভালোবাসবে না, কেউ ভালো রাখতেও পারবে না। তখনই ভেতর থেকে ভাঙচুরের আওয়াজ এলো। সবাই ভেতরে ছুটে গেল আতঙ্কিত চেহারা নিয়ে। রীতির বাবা মা ব্যাপারটা বুঝতে পারছে না, তারা দুজনেই দাঁড়িয়ে আছেন। সাদিব ঘরের জিনিসপত্র ভেঙে ফেলেছে, সবকিছুই কাজ ভাঙা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। দরজার সামনে ওর বাবা মাকে দেখে বলল, আমাকে যেতে দাও, আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, আমাকে যেতে দাও। সাদিবের বাবা মা সাদিবকে ঠান্ডা করার চেষ্টা করছে। সাদিবের বড় বোন সাদিবের কাছে গিয়ে বলল, সাদিব, রীতির বাবা মা এসেছে তোর আর রীতির কথা বলতে। ভাই, এখন এমন করিস না, ওনারা কি ভাববেন? একটু শান্ত হয়ে বস। সাদিব ভালো ছেলের মতো চুপ করে বিছানায় বসে রইল। রীতির বাবা কিছুই বুঝতে পারছে না সাদিব কেন চিৎকার করলো। সাদিবের মা ওদের সামনে এসে জোরপূর্বক ভদ্রতাসূচক হাসি দিয়ে বলল, আপনারা চা নেননি কেন? নিন। ওনাদের চোখে মুখে প্রশ্নের ছাপ। রীতির মা প্রশ্ন করেই ফেলল, সাদিব এভাবে চিৎকার করলো কেন? ও কি খুব অসুস্থ? সাদিবের মা কেঁদে ফেলেন। সাদিবের বাবাও চুপ করে আছেন। কিছুক্ষণ পর বলল, কি করব বুঝতে পারছি না, ও দিন দিন কেমন হয়ে যাচ্ছে, হুট করে ডেম্পারেজ হয়ে যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। রীতির মা বলল, আমার মনে হচ্ছে ওকে মাদক নিরাময় কেন্দ্রে নেওয়া উচিত। এতে ও নিজেকে সব থেকে দ্রুত বের করে আনতে পারবে। অনেকেই শুনেছি এতে উপকার পায়। সাদিবের বড় বোন বলল, পাশাপাশি আমার মনে হচ্ছে ওর সাইকোলজিক্যাল কন্ডিশন ভালো না, মানসিক সমস্যায় ভুগছে। ওর জন্য একজন মানসিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সবাই এতে একমত প্রকাশ করল। সাদিব পেছন থেকে বলল, আমাকে তোমাদের পাগল মনে হচ্ছে? আমি পাগল? অভি মামার কণ্ঠস্বর শুনে মায়ের পেছনে লুকিয়ে গেল। মারিয়া বলল, সাদিব, তোকে পাগল কে বলেছে? তোর মনে অনেক কষ্ট চেপে রেখেছিলি, মানসিকভাবে ভেঙে পড়েছিলি, তাই তোর মানসিক ট্রিটমেন্ট করানোর জন্যই বলেছি। এতে তোর ভালো হবে, মন ফ্রেশ হবে, তুই আবার সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবি। সাদিব দাঁতে দাঁত চেপে বলল, দরকার নেই, আমি ঠিক আছি, আই এম অল রাইট। সাদিব চলে যেতে রীতির বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সাদিবকে আগে সুস্থ করার চেষ্টা করুন, ওর কন্ডিশন খুবই করুণ, পরে ওদের সম্পর্ক নিয়ে ভাবা যাবে। আগে সুস্থ হোক। আমি একজন মেয়ের বাবা, মেয়েকে অসুস্থ কারো হাতে তুলে দিতে পারি না, তাই আগে সাদিবের সুস্থ হওয়া জরুরি। বিয়ের চেয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় সাদিবের সুস্থতা। আমি কিছুতেই রীতিকে এমন অসুস্থ ছেলের হাতে তুলে দিতে পারি না, ক্ষমা করবেন। সাদিব রুমের সামনে দাঁড়িয়ে সবটা শুনল। রীতির বাবা মা রীতিকে সবটা খুলে বলল। রীতি বাবার পায়ের কাছে বসে মিনতির সুরে বলল, বাবা, আমি কোনো দিন তোমার অবাধ্য হইনি, কখনো তোমার মতের বিরুদ্ধে কোনো কাজ করিনি। সবকিছু তোমার সাথে শেয়ার করেছি, শুধুমাত্র সাদিবের বিষয়টি ছাড়া। আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি বাবা। হয়তো মানুষটা এখন ভুল হয়ে গেছে, তাই বলে হাত ছেড়ে দিব? তাকে ফেরানোর চেষ্টা করব না? তাকে কোনো সুযোগ দিব না? বিপদে তার পাশে না থেকে সরে যাব? তাহলে কি সে প্রকৃত মানুষ হতে পারবে? আমার এখন ওনার পাশে থাকা উচিত। আমি যদি এখন ওনার পাশে না থাকি তবে উনি আরো ভেঙে পড়বে।
বাবা প্লিজ, আমার কথা ভেবেই ওসব বলেছো, আর এখন আমার কথা ভেবেই সাদিবকে মেনে নাও। আমার আর কিচ্ছু চাওয়ার নেই তোমার কাছে, আর কোনো দিন কিচ্ছু চাইবো না। তুমি যা বলবে তাই করব, শুধু সাদিবকে মেনে নাও। রীতির বাবা মেয়ের আকুতি পড়ার কথা, টলটলে চোখ। রীতির ব্যথাকে অগ্রাহ্য করতে না পেরে রীতির মাথায় হাত দিয়ে বলল, বিপদে যে আপনজনকে ছেড়ে দেয় সে বেঈমান, অমানুষ। আমার মেয়ে বেঈমান, অমানুষ নয়। রীতির ফোনটা বেজে উঠল। সাবিয়া ফোন করেছে। রীতি সাবিয়ার ফোন রিসিভ করতেই জানতে পারলো সাদিব লাপাত্তা, ওকে পাওয়া যাচ্ছে না। রীতি কিছুক্ষণ চুপ করে রইল, কিছু একটা ভাবছে। রীতি বাড়িতে কাজ আছে, আসছি বলে বেরিয়ে গেল। রীতি সেই ব্রিজের সামনে গিয়ে দাঁড়ালো। দূর থেকে সাদিবের বাইক দেখতে পাচ্ছে। রীতির ঠোঁটের কোণে হাসি ফুটল। সাদিব তাহলে এখানে আছে। রীতি বাইকের আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। রীতি আশেপাশে যতদূর চোখ যায় দেখলো, কিন্তু কোথাও সাদিব নেই। রীতির মনে কু ডেকে উঠল। সাদিব রাগের মাথায় আবার কোনো কিছু করে ফেলেনি তো? রীতি ব্রিজের নিচে তাকালো। উত্তাল ঢেউ বয়ে যাচ্ছে। রীতির হাত পা কাঁপছে। না চাইতেও আজে বাজে চিন্তা মাথায় ভর করছে। সাদিব রাস্তার পাশে ঘাসের উপর বসে সিগারেট ফুঁকছে। রীতি সাদিব সাদিব বলে চিৎকার করে ডাকছে। সাদিবের কানে রীতির স্বর যেতেই সাদিব উঠে দাঁড়ালো। রীতিকে খুঁজছে। রীতি সাদিবকে দেখা মাত্রই হাঁপ ছেড়ে বাঁচলো। ওর মনের ভিতর খুশির ঝড় বয়ে যাচ্ছে। রীতি দৌড়ে সাদিবের সামনে গিয়ে দাঁড়ালো। হাতে সিগারেট দেখে মেজাজটা চটে গেল। রীতি প্রচন্ড মাত্রায় রেগে গেল। হাতে সিগারেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি সবাইকে টেনশন দিয়ে মনের সুখে সিগারেট ফুরাচ্ছেন? কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, যা খুশি তাই করবেন? আমাকে আপনার পেছনে দিনরাত দৌড় করাবেন? আমাকে মেরে ফেলতে চান? তাহলে মেরে ফেলুন, তারপর যা খুশি করুন, কেউ বাধা দেবে না, কেউ না। সাদিব রীতির দিকে কিছুটা এগিয়ে গেল। রীতি অভিমান নিয়ে এক কদম পিছিয়ে গেল। রীতি, আমার দম বন্ধ হয়ে আসছিল, ভালো লাগছে না কিছু। ওরা বলছিল আমাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠাবে, কিন্তু তোমার বাবা আমাদের সম্পর্ক মানতে নারাজ। উনি ওনার দিক হতে ঠিক আছেন। কে চাইবে তার মেয়েকে কোনো নেশাগ্রস্তের হাতে তুলে দিতে? তাই আমি আর ফিরতে চাই না। এই অন্ধকারে ডুবে যেতে চাই, ধুকে ধুকে মরতে চাই। রীতি সাদিবের মুখে হাত দিয়ে বলল, এসব একদম বলবেন না। ওই দেখুন আমাদের জন্য কি অপেক্ষা করছে। সাদিব রীতির ইশারা করার দিকে তাকালো। সূর্য ঢলে পড়েছে, মুগ্ধতা ছড়ানো গোধূলি। সাদিবের ইচ্ছে ছিল এখানে একদিন রীতির সাথে গোধূলি দেখবে, কিন্তু হুট করে সেটা পূরণ হয়ে যাবে ভাবতে পারেনি। সাদিবের চোখে মুখে বিস্ময়, আর রীতির চোখে নতুন করে বাঁচার অঙ্গীকার। ছোটের করে হাসি, সে হাসি জানা দিচ্ছে আনন্দের কথা, অন্ধকারকে ধুলে ঠেলে আলোকিত জীবন করার দৃঢ়তা। সাদিব দেখছে সে হাসি, সে চোখ, আর ভাবছে এই চোখের খুশি, ঠোঁটের হাসির জন্য নতুন করে বাঁচবে সে, বাঁচার জন্য লড়াই করবে সে। আমাদের খোকন ডায়েরি চ্যানেলের নতুন নতুন ভালোবাসার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সাদিবের পুরো পরিবারের সামনে সোফায় বসে আছে রীতি আর সাদিব। সাদিবের পুরো পরিবার সাদিবের টেনশনে পাগল হয়ে যাচ্ছিল। তবে এত সময়ের মধ্যেও একটা ভালো খবর পাওয়া গেছে, রাসেল ধরা পড়েছে। যেদিন সাদিবকে বাসায় নিয়ে আসে সেদিনই সাদিবের বাবা রাসেলের নামে মামলা করেন। পুলিশ ওনার খোঁজ করছিল এতদিন, আজ তাকে তার পুরো গ্যাং সহ ধরেছে। সাদিবের বাবা বলল, রাসেল ছেলেটা মাদক ব্যবসায়ী, ওর অনেক বড় দল আছে যারা ডিপ্রেসড ছেলে মেয়েদেরকে টার্গেট করে, তারপর তাদের নেশার জগতে নিয়ে যায়। আজ ওকে ধরার জন্য পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে ও মাদক ব্যবসায়ী। ওর নামে আরো কেস আছে। সাবিহা বলল, উনি ভাইয়াকে প্রথম দিনে ট্র্যাগেল করেছেন, তারপর ভাইয়াকে আস্তে আস্তে কনস করে নিয়েছে। সাদিব সেটা শুনে বলল, কিন্তু আমি তো প্রথম দিকে ড্রাগস নিতাম না, কিন্তু তবুও কেমন নেশা নেশা লাগতো। প্রতিদিন নির্দিষ্ট একটা সময় এমন হতো, আর তারপর থেকে কিভাবে ড্রাগস নিতে শুরু করলাম আমি নিজে জানি না। পুলিশ জানিয়েছে ওই বদমাস ছেলে তোরে প্রথম দিক দিয়ে খাবারের সাথে ড্রাগস দিত, তারপরে আস্তে আস্তে এডিক্টেড হয়ে পড়েছিস। সাদিব মাথা নিচু করে ফেলল। নিজের কাছে নিজেকে ছোট লাগছে। কি করেছে এসব? শেষে নেশার জগতে তলিয়ে গেল। রীতি সাদিবের কাছে হাত রেখে বলল, এর সমাধান আছে, আর আপনি আগেই সিদ্ধান্ত নিয়েছেন, তাই নয় কি? সাদিব মাথা নাড়িয়ে সায় জানালো। সাদিবের বাবা মায়ের ঠোঁটে তৃপ্তির হাসি। অনেক রাত হয়ে গেছে, রীতি এত রাতে যাবে কি করে? রীতিকে আজ থেকে যেতে বলেছে সাদিবের বাবা মা। রীতির বাড়ি থেকে ফোন এসেছে। রীতির মা রীতিকে বলল, ভেবেছিলাম তুই সন্ধ্যার আগে চলে আসবি,
তোর বাবাও বাড়িতে নেই, এসে তোকে না দেখলেই তোর কথা জিজ্ঞেস করবে। আমি কি করব তখন? মা সরি, আমি বাবাকে ফোন করে জানাবো। এবারে কেউ আমাকে যেতে দিতে চাইছে না। রীতির মা উৎকণ্ঠা নিয়ে বলল, কি বলছিস? মানুষ জানলে কি বলবে? কেউ যদি জানে তুই তোর বয়ফ্রেন্ডের বাড়িতে রাত কাটাচ্ছিস, তবে কি হবে জানিস? মা, সাদিবের পাশে থাকাটা জরুরি। আগামীকাল সকালে উনি মাদক নিরাময় কেন্দ্রে চলে যাবেন। তারপর আবার কবে দেখা হবে জানি না। রীতির মা রাগ দেখিয়ে বলল, তাই বলে ওখানে থাকবি? সকালে চলে যেতে পারতি। তোর বাবা ভীষণ রাগ করবে। আমি কিছু জানি না, তোরা বাপ মেয়ে বুঝ। মা রাগ করছো কেন? আমি ইচ্ছে করে কি থাকতে চাইছি? সাদিপ আমাকে যেতে দিতে চাইছে না। আর তাছাড়া আঙ্কেল আন্টি আমাকে যেতে বারণ করছে বারবার। আমি সাবিয়ার সাথে ঘুমাবো। চিন্তা করো না, আমি রাখছি। বাবাকে ফোন করব। আচ্ছা দেখ বাবা কি বলে। রীতি বাবাকে ফোন করলো। রীতির বাবা সবজি ফল কেনায় ব্যস্ত। তখনই ফোনটা বেজে উঠলো। রীতির বাবা ফোন রিসিভ করতে রীতি বলল, বাবা, আমি সাদিপদের বাড়িতে আছি। কথায় কথায় রাত হয়ে গেছে, তাই আর যাওয়া হয়নি। রীতির বাবা উদ্গ্রীব হয়ে বলল, আগে জানাবি তো, আমি আসছি তোকে নিতে। রীতি আমতা আমতা করছে। বাবা আসলে কি? আসলে এইবারই কেউ আমাকে যেতে দিতে চাইছে না। সবাই বলেছে থেকে যেতে। আগামীকাল সকালে সাদিপ মাদক নিরাময় কেন্দ্রে যাবে, তাই সবাই বলেছিল আমি যেন আগামীকাল সকালে যাই। তুমি ও বাড়িতে থাকবে, মাথা ঠিক আছে? রীতি সাবিয়াকে ইশারা করলো। সাবিয়া ওর বাবাকে ডেকে নিয়ে এলো। তারপর বাবাকে সবটা বললো। তারপর রীতির দিকে ফোন নিয়ে বলল, আমি কথা বলছি তোর বাবার সঙ্গে। সাবিয়া রীতিকে নিয়ে চলে গেল। রীতি বারান্দা দাঁড়িয়ে আছে। শীতের শেষ সময়, গরম পড়তে শুরু করেছে। মার্চ মাসে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রীতির ঠান্ডা লাগছে খুব। বাগানের আলোয় বেলি ফুল গাছটা চোখে পড়লো। কতদিন পরে গাছটা চোখে পড়লো। গাছে ফুল নেই, তবে রীতির মনে হচ্ছে আবারও এই গাছে ফুল ফুটবে। ফুলের মাতাল করা ঘ্রাণ ছড়িয়ে পড়বে চারদিকে। রীতি মুচকি হেসে সাদিবের রুমের দিকে উকি দিল। সাদিবের মা সাদিবকে খাইয়ে দিচ্ছেন। রীতি চলে এলো। সাদিবের বাবা এসে জানালো রীতির বাবাকে রাজি করিয়েছেন। তিনি রীতিকে থাকার জন্য পারমিশন দিয়েছেন। রীতি আর সাবিয়া সেটা শুনে বেশ খুশি। রীতি শুধু অপেক্ষা করছে সেই দিনের, যেদিন সাদিব ফিরে আসবে নিজেকে শুধরে নিয়ে। সাদিব রীতির কোলে মাথা রেখে শুয়ে আছে। সাদিবের মাথা নাকি কামড়াচ্ছে খুব, ঘুম আসছে না। রীতি তাই সাদিবের চুল টেনে দিচ্ছে। রাত বাড়ছে। রীতি সাদিবের ঘরে থাকতে অস্বস্তি লাগছে। রীতি সাদিবের দিকে তাকালো। সাদিবের চোখ বন্ধ। রীতি সাদিবের মাথাটা আস্তে করে ধরে বালিশে রাখতে সাদিব চোখ মেলল। রীতি সাদিবের চোখ মেলতে দেখে বলল, আপনি ঘুমাননি? সাদিব রীতির দিকে শক্ত করে তাকিয়ে বলল, তুমি চলে যাচ্ছিলে? রীতি বলল, সাদিপ, অনেক রাত হয়ে গেছে, আমাকে যেতে হবে। কেন? আপনি বুঝতে পারছেন না? এত রাতে আমি আপনার ঘরে থাকবো, এটা কি ভালো দেখায়? আমি জানি না, তুমি যাবে না। প্লিজ এখানে থাকো। সাদিপ, বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, আপনি ঘুমানোর চেষ্টা করুন। আপনি না ঘুমালে আমি যাব না, ঘুমানোর পরেই যাব। সাদিব রীতির হাত চেপে ধরে বলল, তুমি এখানেই থাকবে। আগামীকাল তো আমি চলেই যাচ্ছি। একদিন থাকো, যেও না প্লিজ। আমি এখানে কি করে থাকি? একজন অবিবাহিত মেয়ে কি করে একজন অবিবাহিত ছেলের ঘরে থাকবে? সাদিব রীতির কথা শুনে দমে গিয়ে বলল, আমরা তো খারাপ কিছু করছি না। রীতি বুঝতে পারছে সাদিবের সাথে কথা বাড়িয়ে লাভ নেই। সাদিব তো আর নিজের মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি না। সাদিব স্নিগ্ধ হয়েছে রীতির কোলে আবারও মাথা রাখলো। রীতির ঘুম ভাঙতে রীতি নিজেকে আজ সহ অবস্থায় আবিষ্কার করলো। কখন চোখ লেগে গেছে টের পায়নি। রীতি সাদিবের দিকে তাকালো। সাদিব বেঘরে ঘুমাচ্ছে। আজ ড্রাগস নেওয়ার জন্য অস্থির হয়নি, শান্ত ছিল। রীতি সাদিবকে বালিশে শুয়ে দিয়ে সাদিবের দিকে তাকালো। তারপর সাদিবের গায়ে চাদর জড়িয়ে দিল। ধীর পায়ে ঘরের বাইরে চলে গেল সে। রীতি গিয়ে সাবিয়ার পাশে শুয়ে পড়ল। পরের দিন সকালে সাদিব গাল ফুলিয়ে নাস্তা করছে। রীতির দিকে তাকাচ্ছে ওটা। রীতি বুঝতে পারছে সাদিব কেন এমন করছে। সাদিব নাস্তা ছেড়ে রেডি হয়ে নিচ্ছে। রীতি সাদিবের রুমে গিয়ে পেছন থেকে বলল, অভিমান সাথে করে নিয়ে যাবেন? সাদিব শার্টের বোতাম লাগিয়ে বলল, তুমি মিথ্যা বলছিলে কেন? তুমি তখনই চলে গিয়েছিলে, তাই না? না,
আমি অনেক রাতে গিয়েছি। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। সাদিপ কথা বলছে না। রীতি সাদিপকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ভালো কাজে যাচ্ছেন, রাগ অভিমান ছেড়ে একটু হাসেন না প্লিজ প্লিজ প্লিজ। সাদিপ রীতির কাণ্ড থেকে মুচকি হাসছে, কিন্তু রীতিকে বুঝতে দিতে চাইছে না। মুখ ভার করে রীতির দিকে তাকিয়ে বলল, তোমাকে আর জ্বালাবো না। আমার জন্য তোমার সারাক্ষণ টেনশন করতে হবে না। আপনার কি মনে হয় আপনি দূরে গেলেই আমি আপনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিব? কখনোই না। ভাবনা রানী, এখনই আবার ভাবতে বসে যাবে না। পড়াশোনা ঠিক করে করবেন, খাওয়া দাওয়া ভালো করে করবেন, টেনশন নেবেন না। আপনার বিসিএস ক্যাডার হতে হবে, ভুলবেন না। আর তার আগে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। আমি একদম সুস্থ হয়ে তোমার সামনে এসে দাঁড়াবো, তার আগে নয়। আর তার আগে তুমিও আমার সামনে আসবে না। রীতি অসহায় ফেস করে সাদিপের দিকে তাকিয়ে আছে। সাদিপ কঠোরভাবে বলল, এভাবে তাকিয়ে লাভ নেই। রীতি চোখ নামিয়ে নিল। রীতি মুখ ভার করে আছে। সাদিপ রীতির থুতনি ধরে বলল, আমার ভালোবাসা আছে তোমার সাথে, আর আমিও তোমার ভালোবাসার সাথে করে নিয়ে যাচ্ছি। তুমি সব সময় আমার সাথে থাকবে। সাদিপ রীতির কপালে ঠোঁট ছোঁয়ালো। সাদিপ সবার কাছ থেকে বিদায় নিয়ে বাবার সাথে চলে গেল। সাদিপের পুরো পরিবার সাদিপকে বিমর্ষ চিত্তে বিদায় জানালো। এক আশায় বুক বাঁধছে, সাদিপ আবারও ফিরে আসবে। রীতির মন বসে না কোনো কিছুতেই, তবুও পড়াশোনা করছে পুরো দমে। সাদিপের ভাবনা এক মুহূর্তের জন্য সরাতে পারছে না মাথা থেকে। এসবের মাঝে কেটে যাচ্ছে সময়। সময় কারো জন্য অপেক্ষা করে না, না করছে রীতি সাদিপের জন্য। শরৎকাল, কাশফুল ফুটেছে, কাশফুলেরা তুলোর মতো উঠছে। রীতি সাদার মধ্যে নীল ছোট ছোট ফুলের সুতার কাজ করা শাড়ি পরে কাশবনের ভেতরে এগিয়ে যাচ্ছে। অবাধ্য বাতাসেরা রীতির চুল এলোমেলো করে দিচ্ছে। সাদা কাশফুলের অংশ চুলে এসে বাজছে। রীতি চুল থেকে ফুলের অংশগুলো হাত দিয়ে সরাচ্ছে। সাদা কোট পরে একটা ছেলে ইটের গাঁথনির উপর বসে গিটার বাজাচ্ছে। গিটারের টুংটাং শব্দ শুনে রীতির সেদিকে এগিয়ে যাচ্ছে। রীতি পিছনে গিয়ে দাঁড়াতেই সাদিপ গিটার রেখে উঠে দাঁড়ালো। তারপর রীতির দিকে ঘুরল। রীতি অপলক দৃষ্টিতে সাদিপের দিকে তাকিয়ে আছে। সাদিপের ঠোঁটের কোণে সেই হাসি, সেই হাস্যোজ্জ্বল সাদিপকে দেখছে কতগুলো মাস পরে। সাদিপের চুলগুলো উঠছে বাতাসে। রীতি মুগ্ধ হয়ে সাদিপকে দেখছে। সেই প্রথম দিনে দেখা সেই প্রথম সাদিপ। সাদিপকে দেখে আরো একবার প্রেমে পড়েছে। কি নির্মল, কি স্বচ্ছ, কি সুন্দর মুগ্ধতা ছড়ানো সেই হাসিটা। রীতি বিছানার মাঝখানে বসে আছে। কিছুক্ষণ আগে সাদিপকে স্বপ্নে দেখেছে। কি সুন্দর সেই হাসি, চোখের সামনে এখনো তার হাসি মুখটা ভাসছে। অজান্তেই রীতির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। শুভ্র সাদা পোশাকে সাদিপকে কত নির্মল ও পবিত্র লাগছিল। রীতি উঠে কিচেনে গিয়ে কড়া লিকারে এক কাপ চা বানিয়ে ছাদে গেল। কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। পাখিরা কিচির মিচির শব্দ করে উড়ে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। রীতি আজ সূর্য ওঠা দেখবে। প্রতিদিন তো গোধূলি দেখে, আজ না হয় সূর্য ওঠা দেখবে। ঠান্ডা বাতাস বইছে চারদিকে। কেন্দ্রে সাদিপের দুর্বিষহ দিন কাটছে। নেশাগ্রস্ত পাগল মানুষগুলোর সাথে একদম থাকতে ইচ্ছে করে না। মাঝে মাঝে ইচ্ছে করে পালিয়ে যেতে। এমন কড়া নিয়মের মধ্যে কখনো থাকেনি। কেউ অবাধ্য হলে মোটা লাঠি দিয়ে আঘাত করে। যা বলবে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটু হেরফের হলেই কঠিন শাস্তি। মনোবিশেষজ্ঞদের দ্বারা কাউন্সিলিং চলছে। তবে এসবের মাঝে ভালো লাগে তাদের মোটিভেশনাল কথাগুলো শুনতে। নতুন করে বাঁচার আশা জাগে। তখন মনে হয়, হ্যাঁ আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। সাদিপ নিজের পরিবার আর রীতিকে খুব মিস করছে, কিন্তু নিজের সাথেই নিজে প্রতিজ্ঞা করেছে সুস্থ হয়ে তবেই রীতির সামনে দাঁড়াবে। সেই পুরোনো সাদিপ হয়ে ফিরবে। আর সেই প্রতিজ্ঞার জন্য এখনো পড়ে আছে, নয়তো সেই জায়গায় থাকতো না। যেভাবে হোক পালাতো সে। রীতির মা সকাল থেকে খুব ব্যস্ত। ওনার ভাই ভাবিরা এসেছেন। তাদের সমাদরে ব্যস্ত নন, বরং তারাই ওনার সাথে হাত লাগিয়ে কাজ করে যাচ্ছে। রীতি শুধু দেখছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর না ওর এসবে কোনো আগ্রহ আছে। বইয়ের পাতায় চোখ রেখে ঘর জুড়ে পায়চারি করছে সে। বিকালে বাগানে ঘাসের উপর রীতি বসে আছে। ওর মা বারবার ডাকছে। উফ, এত ডাকাডাকি করছি কেন? শান্তিতে একটু বসতেও পারবো না, যাবো না আমি। আজ কেন জানি ওর খুশি খুশি লাগছে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। গান গাইতে গাইতে রীতির বেলি ফুল গাছের দিকে চোখ গেল। উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে গাছের দিকে তাকিয়ে বলল, ফুল কেন ফোটে না এই গাছ? তুই কবে ফুল দিবি? সময় হলেই দিবে। জোর জবরদস্তি করবে নাকি?
কারো মোলায়েম কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে কয়েক হাজার ভোল্টের ঝটকা খেল রীতি। চোখ ছোট ছোট করে চেয়ে আছে সামনে থেকে কালো কোট পরা ছেলেটার দিকে। রীতিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকতে দেখে ওর চোখের সামনে চুটকি বাজালো। কি এমন বোকার মতো চেয়ে আছো কেন? রীতি থতমত হয়ে গেল, তারপর ঠোঁট কামড়ে ভাবতে লাগলো। আমি কি স্বপ্ন দেখছি নাকি কল্পনা করছি? সাদিপ ওর চোখের সামনে আবারও চুটকি বাজালো। রীতি আবারও ফ্যাল ফ্যাল করে সাদিপের দিকে চেয়ে আছে। সাদিপ ভেবেছিল রীতি ওকে দেখে চমকে যাবে, কত খুশি হবে। খুশির কারণে আত্মরা হয়ে কথা বলতে পারবে না, চোখে পানি চলে আসবে, কিন্তু না, সে তো ক্ষণে ক্ষণে হারিয়ে যাচ্ছে। রীতি সন্দেহের দৃষ্টিতে চেয়ে বলল, সাদিপ, আপনি কি এখানে আছেন? সাদিপ ওর কথা শুনে ভরকে গেল, তাই ধমকে সুরে বলল, এই মেয়ে, মাথা ঠিক আছে তো? রীতি ধমক খেয়ে বলল, ধমকাচ্ছেন কেন? আপনি সত্যি আছেন নাকি স্বপ্ন দেখছি? বলুন বলুন। সাদিপ হা করে চেয়ে আছে, তারপর মুচকি হেসে বলল, বোকামি, আমি সত্যি আছি, স্বপ্ন নয়। এই দেখো দাঁড়িয়ে আছি। তারপর ওর সামনে পিছনে ঘুরে নিজেকে দেখাচ্ছে। রীতি উচ্ছ্বসিত হয়ে পড়ত। আপনি চলে এসেছেন, তারপর আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন? ও আল্লাহ, আমি বিশ্বাস করতে পারছি না। রীতি নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাদিপকে জড়িয়ে ধরল। হঠাৎ করে দৌড়ে জড়িয়ে ধরায় সাদিপ পড়েই যাচ্ছিল। নিজের ভারসাম্য রক্ষা করে তার প্রেয়সীকে জড়িয়ে ধরল সে। এই মেয়ে, ছাড়বে না? কেউ দেখবে তো? রীতি ওকে ছেড়ে দাঁড়িয়ে ওকে ভালো করে দেখছে। স্বপ্নে যেমন দেখেছিল একদম তেমনই, সেই হাসি, সেই মুখ, সেই উচ্ছ্বাস। রীতির এভাবে তাকিয়ে থাকা দেখে সাদিপ দুষ্টে হেসে বলল, লুচু মেয়ে, এভাবে কি দেখছো? রীতি বেশ লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। লজ্জা পেয়ে মাথা চুলকাতে লাগলো। সাদিপ ফিক করে হেসে দিল, তারপর ওর হাত ধরে বলল, চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা দুজনে উপরে গেল। রীতির মা মেয়েকে দেখে বলল, দেখো মেয়ের কাণ্ড, কখন থেকে ডাকছি, মেহমান এসে পড়েছে আর ও রেডি হয়নি এখনো। রীতিও গাল ফুলিয়ে বলল, তুমি জানতে আর সাদিপ আসবে, সব জানতে, তাই তো এত আয়োজন। আমাকে বলনি কেন? রীতির মা সাদিপের দিকে তাকিয়ে বলল, সামলাও, তোমার সারপ্রাইজের চক্করে ওকে কিছু বলনি। সাদিপ আলতো হেসে বলল, রীতি, যাও, সুন্দর করে সেজে তৈরি হয়ে আসো। তোমার জন্য বড় একটা সারপ্রাইজ আছে, নয়তো সেটাও মিস করে ফেলবে। রীতি কৌতূহলের দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকালো, কিন্তু ওর মা কিছু না বলে রান্না করে চলে গেল। সাদিপ 3 মাস পর কেন্দ্র থেকে ফিরেছে। এখন আবার নতুন করে নাম করা সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলিং করছে। রীতিকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছুই বলেনি। রীতি শাড়ি পরে সেজে গুজে সবার সামনে হাজির। সাবিহা আর দিয়া রীতিকে তৈরি হতে সাহায্য করেছে। দিয়াও এসেছে ওদের সাথে। রীতি সাদিবের বাবা মাকে সালাম জানালো। সাদিবের মা মুচকি এসে রীতিকে নিজের কাছে বসিয়ে বলল, তোমার হাতটা দেখি রীতি। রীতি কিছুই বুঝতে না পেরে হাত বাড়িয়ে দিল। সাদিবের মা হাসি প্রসারিত করে ব্যাগ থেকে একটা আংটি বের করে রীতির হাতে পরিয়ে দিল। রীতি বড় বড় চোখ করে হাতের দিকে তাকিয়ে আছে, তারপর উপস্থিত সবার দিকে তাকালো। কারো চোখে মুখে বিস্ময় নেই। এর মানে সবাই সবটাই জানে, শুধু সে জানে না। অথচ যার বিয়ে তার খবর নেই। সাদেব রীতি সাদে পাশাপাশি বসে আছে। সাদেব রীতিকে আলতো করে ধাক্কা মেরে বলল, কি ম্যাডাম, আপনার অনুভূতি কি এই মুহূর্তে? রীতি সাদেবের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল লজ্জায়। ওহে লজ্জাবতী রীতিকা, আধা আমার হয়ে গেছ। বিয়ে নামক প্রসেসটা হয়ে গেলে তুই সম্পূর্ণ আমার। এখন সেই দিনের অপেক্ষায়, যার জন্য আমি এত কষ্ট করেছি। রীতি সাদিবের কথা শুনে মুখের দিকে তাকালো। সাদিব দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানো, ওইসব দিনের কথা মনে হলে গা শিউরে ওঠে। কতটা কষ্ট করেছি। রীতি সাদিবের কাঁধে হাত রেখে বলল, সকল দুঃখের দিন শেষ, এখন আমাদের সুখের দিন। অনেক পরীক্ষা দিয়েছি, অনেক স্যাক্রিফাইস করেছি। আমাদের ভালোবাসার পথে অনেক বাধা এসছে, দুঃখ এসছে, অনেক কষ্ট পেয়েছি। সব শক্ত হাতে লড়াই করে জয় করেছি, তাই এখন আর কোনো দুঃখ নয়। তোমার কয়েকদিন পরে ফাইনাল পরীক্ষা, তারপর আমাদের বিয়ে। উফ, ভাবতেই ভালো লাগছে। রীতি সাদিবের পিঠে মাথা ঠেকিয়ে আকাশের দিকে চেয়ে আছে। 5 বছর পর
রীতি অফিস থেকে ফিরছে। রীতি বিসিএস ক্যাডার হয়ে বাবার স্বপ্ন পূরণ করেছে। আজও প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা। রীতি গাড়ি থেকে নেমে দরজার সামনে যেতেই সাদীপ পেছন থেকে ডাকলো। রীতি ঘুরে তাকালো, কিন্তু সাদীপ ওর কাছে এসে ওকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে দৌড়ে ভেতরে চলে গেল। রীতি কিছু বুঝতে পারছে না, দাঁড়িয়ে আছে সে। কয়েক সেকেন্ডের মাথায় রীতিও দৌড় দিল। সাদীপ রীতিকে দৌড়ে ভেতরে আসতে দেখে সাদীপের মা ওদের বলল, তোরা দৌড়াচ্ছিস কেন? ওদের দুজনের চোখ তখন রিদানের দিকে। রিদান ওদের 2 বছরের ছেলে, দাদার কোলে খেলছে। সাদীপ আর রীতি রিদানের দিকে এগোতেই সাদীপের মা দুজনের সামনে এসে দাঁড়িয়েছে, চোখ পাকিয়ে কড়া গলায় বলল, তোদের সাহস তো কম না, বাইরে থেকে এসে এভাবে আমার ভাইয়ের কাছে আসছিস? যা ফ্রেশ হয়ে আয় আগে। এভাবে যদি আর রিদানের কাছে আসার চেষ্টা করিস তবে তোদের দুজনকে বাড়ি ছাড়া করব। সাদীপ আর রীতি ধমকি খেয়ে বাড়ির বাকিদের দিকে তাকালো। সাবিয়া সদ্য বিবাহিত, ওর বর নিয়ে বেড়াতে এসেছে। মারিয়া আপুর ছোট ফুটফুটে একটা মেয়ে হয়েছে আবারও, অভির বোন অরি। সবাই ওদের থমথমে মুখ দেখে টিপে টিপে হাসছে। রীতি আর সাদীপ নিজেদের রুমে চলে গেল। সাদীপ রুমের ভিতরে গিয়ে বিছানায় বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রীতির গা জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছে সাদীপের কলার দাবিয়ে দিতে। দাঁতে দাঁত চেপে ফ্রেশ হতে চলে গেল সে। ফ্রেশ হয়ে বের হতে সাদীপ ওকে দেখে আবারও হাসতে শুরু করলো। আরে আপনি তো ভারী অসভ্য, আপনার জন্য ধমক খেলাম আর আপনি হাসছেন। সাদীপ আবারও হাসছে। রীতি রাগে গজগজ করতে করতে বলল, আপনার সাথে কথা নেই আমার। রীতি ঠাস করে দরজা বন্ধ করে নিচে চলে গেল। রীতির ফাইনাল পরীক্ষার পর 2 পরিবারের সম্মতিতে ওদের বিয়ে হয়। বিয়ের পরে বিসিএস পরীক্ষা দেয়, পাশাপাশি পড়াশোনাও শেষ করে। ওরা নতুন বাড়িতে শিফট করেছে। দিয়ারও পরিবারের সম্মতিতে আদনানের সাথে বিয়ে হয়, একটা ছোট্ট মেয়ে আছে। গেট টুগেদার ও ফ্যামিলি পার্টিতে দিয়াকে আগে ইনভাইট করা হয়, কারণ দিয়া ওদের জন্য অনেক কিছুই করেছে। রীতি গিয়ে রিদানকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। সাদীপ রীতির আশেপাশে ঘুরঘুর করছে, কিন্তু রীতি পাত্তাই দিচ্ছে না। রিদানকে সাবিয়ার কাছে রেখে রীতি ছাদে গিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা নেমে আসছে। রীতি নিচের দিকে তাকালো। সাদীপ রীতিকে যেমন কথা দিয়েছিল তেমনই নতুন বাড়ির এক পাশে বেলি ফুলের বাগান করেছে। সাদা বেলি ফুলগুলো দূর থেকে অসম্ভব সুন্দর লাগছে। ফুলের জন্য সবুজ পাতা ঢেকে পড়েছে একদম। রীতি মনোযোগ দিয়ে ফুলগুলো দেখছে। তখনই সাদীপ রীতির পাশে ধোয়া ওঠানো চায়ের কাপ রাখলো। রীতি চায়ের কাপ দেখে সাদীপের দিকে তাকালো। ওর হাতেও চায়ের কাপ। রীতির গালে চুমু খেয়ে বলল সাদীপ, চা পাগলি, তোমার জন্য নিজের হাতে চা বানিয়েছি, আর অভিমান করে থেকো না। রীতি চায়ের কাপে চুমুক দিয়ে মুচকি হেসে বলল, আপনার উপর কি আমি রাগ করে থাকতে পারি? আপনি যে আমার গোধূলি বেলার প্রেম। সাদীপ রীতির হাতের উপর হাত রেখে হালকা হাসলো, তারপর বলল, অসাধ্য সাধন হয়েছে তোমার জন্য। তুমি আমার হাতটা ধরে রেখেছিলে, তাই আজ আমরা এখানে একসাথে গোধূলি দেখছি। দূর দিগন্তে রক্তিম আভা ফুটে উঠেছে। গোধূলির শেষ সময়, কিছুক্ষণ পরে রক্তিম আভা মিলিয়ে যাবে। তারপর অন্ধকারে নেমে আসবে চারদিকে। আবারও নতুন এক গোধূলির অপেক্ষায় থাকবে এই মানব মানবী। তাদের প্রেম গাথা তৈরি করবে এই গোধূলি। হাজারো প্রেম, ভালোবাসা, রাগ, অভিমানের সঙ্গী এই গোধূলি বেলা। গোধূলি লগ্নে দূর প্রান্তে খোঁজে দেখো, পাবে আবার সেই চিরচেনা রূপে। হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, এতদিন যারা আমার সঙ্গে ছিলেন, আমাদের সঙ্গে ছিলেন, খোকনস ডায়েরি চ্যানেলের সঙ্গে ছিলেন, তাদেরকে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ।